আমরা চলে যাচ্ছি ঘটনায়। প্রথমে শুরু করছি আপনার ভাইকে দিয়ে। আপনার ভাই, আপনার ঘটনা শুনি আমরা। লিসেনারদেরকে সবাই নতুন বছরের শুভেচ্ছা। আজকে আমি যে ঘটনাটি দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা আমি আমার যে জেলা রাজবাড়ীতেই ঘটে যাওয়া সেই ঘটনাটি যিনি শেয়ার করেছেন উনি সরকারি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, সঙ্গত কারণে তার নাম বলছি না। তো আমাদের রাজবাড়ী যে জেলাটি, এই জেলাটির সদর থেকে যদি কয়েক কিলোমিটার উত্তরে যাওয়া যায় সেখানে আমাদের পদ্মা নদী পড়ে এখন। আচ্ছা। তো ওই পদ্মা নদীর ওখানে যে বাজারটি যে জায়গাটি, ওটা স্থানীয়ভাবে সেটা গোদার বাজার নামে পরিচিত। তো যারা রাজবাড়ীতে যারা আছেন বা কখনো গিয়েছেন ওই অঞ্চলে, তারা হয়তো বা অনেক আগে গিয়ে থাকলে সেখানে ওই অঞ্চলে বড় একটা চর আগে ছিল, এখন সেটি নেই। 2005 সাল থেকে ওই চরটি এখন আর নেই। তো ওই চরটা দীর্ঘদিন ছিল, ওই চরেই একটি ঘটে যাওয়া ঘটনা। আমাকে যিনি বলেছেন ওনার পরিবারের সাথেই ঘটে যাওয়া, এবং ওনার দাদার মাধ্যমে এই ঘটনাটা শুরু। ওনার দাদা ছিলেন বেসিক্যালি কবর খোঁড়ে, এই পেশায় উনি ছিলেন আর কি, ওনার দাদা। আচ্ছা, কবর নিয়ে অনেকগুলো ঘটনা আছে আসলে। তো কবর খোঁড়েন আর কি, গোর খোদক বলতে আমরা স্থানীয়ভাবে যেটা বলি আর কি, উনি গোর খোদক ছিলেন। তো উনি স্বাভাবিকভাবে উনি একটা অভ্যাস ছিল যে উনি কোনো কবর টবর খোঁড়ার পর সেটা দাফন হয়ে যাওয়ার পর উনি ওই, যেহেতু ওখানকার স্থানীয় কবরস্থানটা, ওই অঞ্চলের ওই চরের স্থানীয় কবরস্থানটা নদীর পাশে ছিল, তো উনি ওই কবর দেওয়া হয়ে যাওয়ার পর সব কাজ শেষ করার পর উনি গোসল করে তখন বাসায় যেতেন। এটা ওনার সবসময়ের একটা অভ্যাস ছিল আর কি। তো একদিন কোনো একটা লাশ রাতের বেলা আসে, সেটাকে সম্পূর্ণ কবর খুঁড়ে সেটাকে আবার দাফন কফন করতে করতে অনেক রাত হয়ে যায়। তো ওনার স্বাভাবিক অভ্যাস অনুযায়ী উনি পাশেই যে নদীটা ছিল পদ্মা নদী, ওখানে উনি গোসল করতে নামেন। আর তখন ছিল বর্ষাকাল আর কি। তো উনি গোসল করে যখন উঠে আসবেন, হঠাৎ করে উনির পায়ের কাছে অনুভূত হয় যে কিছু একটা পায়ের কাছে ঠেকছে আর কি। তো উনি একটু ডুব দিয়ে জিনিসটা তোলার চেষ্টা করেন। তো তুলে দেখলেন যে একটা মানুষের হাত ওনার হাতে উঠে এসেছে, এবং হাতটা দিয়ে যখন টান দিলেন তখন একটা পুরো বডি চলে এসছে আর কি। তখন উনি ওই সাহস করে পুরো বডিটা উপরে তুললেন। তোলার পরে ওই কবরস্থান তো পাশেই ছিল, যেহেতু একদম পাশাপাশি আর কি, ওই ঘাটের কাছে কবরস্থানটা। তো ওখানে আনার পরে উনি আবার পাশে গিয়ে কিছু লোকজনের বাড়ি যারা ছিল স্থানীয়, তো কয়েকজনকে ডেকে নিয়ে আসলেন যে এরকম একটা লাশ পেয়েছি, তোমরা একটু আসো। তো সবাই এসে দেখলেন যে মোটামুটি তারা আন্দাজ করলেন যে লাশটি হয়তো বা 2 দিনের পুরানো লাশ এরকম হবে আর কি। তো কাকতালীয় ভাবে ওই সময় ওই গ্রামে রাজবাড়ী সদর যে থানাটা ছিল, ওখান থেকে কিছু পুলিশের একটা টহল টিম এসেছিল, কোনো একটা বিষয়ে কোনো চোর বা আসামি ধরার জন্য আর কি। তো ওনাদের কাছে যখন খবর যে একটা লাশ উদ্ধার হয়েছে, স্বাভাবিক আইন অনুযায়ী এ ধরনের কোনো লাশ যদি পাওয়া যায় সেটাকে পোস্টমর্টেম করতে হয়, বেশ কিছু আইনানুগ প্রক্রিয়া রয়েছে, তারপরে সেটাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হয়। তো পুলিশরা দেখলেন যে এত রাত, এবং ওনাদের কাছে ওই সময় ওনারা তো অপ্রস্তুত ছিলেন যে এরকম একটা কিছু পাওয়া যাবে, লাশটা আবার নিয়ে যেতে হবে। তখন ওনারা স্থানীয় কয়েকজনকে বলেন, আপনারা একটা বাঁশের মাথাটা এই ধরনের কিছু তৈরি করেন, লাশটা আমরা নিয়ে যাই, নিয়ে পোস্টমর্টেম করার পর তখন দেখা যাবে এটাকে কি করা যায়। তখন ওনারা জিজ্ঞেস করলেন লাশটা পেয়েছে কে। দেখা গেল যে গোর খোদক আর কি, উনি পেয়েছেন। তখন বলে, তাহলে আপনি আমাদের সাথে একটু চলেন, একটু সহযোগিতা করেন। তখন উনিও লাশের সাথে গেলেন। লাশের সাথে যাওয়ার পর ওখানে রাজবাড়ী সদর যে তখন তো যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না, যদিও খুব কাছাকাছি। মোটামুটি ওই ডোম যে আসবে লাশ কাটা করে এরকম সকাল হয়ে গেছে আর কি। সকাল হয়ে যাওয়ার পরে এখন ডোম এসে বলছে যে তার কোনো সহযোগী আসে নাই, তো এখন সহযোগী ছাড়া তার কাজ করতে একটু অসুবিধা হবে। তখন পুলিশরা যারা ছিলেন তখন বললেন যে ভাই, আপনি তো খুব সাহসী লোক, ওই যিনি গোরখোদক আর কি, তা আপনি ওনাকে একটু সহযোগিতা করেন, আর ডাক্তার তো থাকবেনই ওখানে উপস্থিত। তো ভালো কথা। যখন ওই দিনের বেলায় আর কি লাশ কাটা ঘরে লাশ নিয়ে গেল, তখন লাশ কাটা হচ্ছে, ডাক্তার উপস্থিত ছিল, ডোম যিনি উনি লাশ কাটছিলেন। হঠাৎ করে ওই যে ব্যক্তি যিনি গোরখোদক আর কি, উনি লক্ষ্য করলেন লাশের এক হাত শেক করছে, নড়ছে। আচ্ছা। তো উনি চমকে উঠলেন, চমকে উঠে পাশে ডাক্তারকে বললেন যে ডাক্তার সাহেব দেখেন এই লাশের হাতটা নড়ছে কেন। ডাক্তার বললেন, কই না তো, লাশের হাত তো নড়ছে না, আমি তো তাকিয়ে আছি, কখনো নড়াটা তো দেখলাম না। ডোমও একই কথা বললেন। তখন উনি বলছেন হয়তো বা ওনার চোখে ভুল দেখেছে আর কি, এরকম হতেই পারে। তো উনি কয়েকবার এটা দেখেছেন যে হাতের এক হাত একটু নড়ছে, উনি বারবারই বলেছেন। শেষ পর্যন্ত ডাক্তার বিরক্ত হয়ে ওনাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন যে আপনি কখনো এই স্থানে আসেননি, আপনার মাথাটা নষ্ট হয়ে গেছে, আপনি চুপ থাকেন। তো যাই হোক,
যখন লাশ কাটা শেষ হয়ে গেল, কাটার পরে একটা খেজুরের পাতার একটা পাটি দিয়ে লাশটাকে মোড়ানো হয়, বেঁধে ফেলা হয় এবং তারপরে বলে দেওয়া হয় যে আসলে এই লাশটা এই মুহূর্তে সংরক্ষণ করার কোনো উপায় নাই, যেহেতু আরো 2 দিন আগে লাশটা পাওয়া গেছে, সুতরাং এটা দ্রুত দাফন করে ফেলতে হবে, যেহেতু কোনো পরিচয় পাওয়া যায় নাই, আপনি যেহেতু এটা পেয়েছেন আপনি আপনার তত্ত্বাবধানে লাশটা দাফন করার ব্যবস্থা করেন। তো উনি ওই লাশটা নিয়ে ওনার ওই গ্রামে চলে যান। আবার গ্রামে গিয়ে ওনার যে কবরস্থানের উনি দায়িত্ব ছিলেন সেইখানেই উনি জানাজা করে সবকিছু মানে প্রক্রিয়া শেষ করে ধর্মীয় নিয়ম কারণ যা আছে সেগুলো করে লাশটাকে দাফন করেন। তো দাফন যখন ওই এখানে আসলে একটা বলে রাখা ভালো, যখন ওই জানাজাটা হচ্ছে মানে কবরস্থানে যখন জানাজাটা হবে তখন হঠাৎ করে ওনারা লক্ষ্য করলেন যে পাশেই তো নদী, পদ্মা নদী, বেশ কয়েকটা নৌকায় মানে একই ধরনের ড্রেস পরা কিছু লোক, বড় বড় দাড়ি, মানে সাদা দাড়ি, সফেদ দাড়ি, এরকম খুব নুরানি চেহারা, এরকম 20-30 জন লোক আসলো কয়েকটা নৌকায়। আসার পরে ওনারা কারোর সাথে কোনো কথা বলেন নাই, ওনারা শুধুমাত্র জানাজায় শরীক হলেন। জানাজা শেষ হওয়ার পর আবার ঠিক যেভাবে নৌকায় এসেছিলেন ওনারা ওইভাবেই নৌকায় চলে গেলেন। ওনারা কারা? ওনারা অবশ্য কথা বলার চেষ্টা করেছিলেন, সালাম দিয়েছিলেন, শুধুমাত্র ওনারা সালামের উত্তরই দিয়েছিলেন। ওনাদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল আপনারা কোত্থেকে আসছেন, ওনারা কোনো কথা বলেন নাই, ওনারা আবার ওই নৌকাতে চলে যান। তো এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে প্রথমত। এরপরে যেটা হয় সেটা হচ্ছে প্রথম কয়েকদিন যিনি ওই যে গোরখোদক উনি স্বাভাবিকভাবে ওনার কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। 3-4 দিন পর হঠাৎ করে রাতে উনি মানে একটু একটা অদ্ভুত আওয়াজ শুনলেন যে উনি যেখানে ঘুমিয়ে আছেন মানে ওনার খাটের নিচে মানে বেড়াল যেরকম গড় গড় আওয়াজ করলে যে ধরনের শব্দ হয় ঠিক ওই ধরনের আওয়াজ হচ্ছে। তো উনি প্রথম দিকে মনে করছেন এটা হয়তো বেড়াল এরকম শব্দ করছে। তো উনি একটা ধমক দিলেন এরকম বা কিছু একটা শব্দ করলেন যাতে করে ওটা চলে যায়। তো কয়েকবার শব্দ করার পরে গেল না। উনি আবার একটু আলো জ্বালিয়ে খাটের নিচে চেক করতে গিয়েছেন যে আসলে এটা কি। তো যখন খাটের নিচে উনি চেক করতে গেলেন উনি খাটের নিচে কিছু পেলেন না। যখন পেলেন না তখন মনে করছেন হয়তো এটা চলে গেছে। আবার যখন শুয়ে পড়লেন তখন উনি আবার মানে শুনতে পেলেন যে শব্দটা ঘরের বাইরে থেকে এখন হচ্ছে। তখন উনি মনে করলেন হয়তো চলে গেছে, ঘরের বাইরে থেকে শব্দটা করছে। তখন উনি আর এই বিষয় নিয়ে আর মাথা ঘামান নাই, উনি ঘুমিয়ে পড়লেন। এইভাবে প্রতি রাতে একই ধরনের ঘটনা ঘটা শুরু করল। কিন্তু এই যে কি যে শব্দ করছে এটা উনি খেয়াল করেননি। একদিন মানে 3-4 দিন হওয়ার পরে একদিন খুব বিরক্ত হয়ে রাতের বেলা ওই যখন জানালার বাইরে শব্দ হচ্ছিল উনি জানালার কপাটটা খোলেন যে এটা কি দেখি তো একটু, মানে কুকুরও না বেড়ালো না কিছুই তো পাই না, এটা কি আসলে জিনিসটা কি এত শব্দ করছে প্রতিদিন। তো খুলে যা দেখলেন তো উনি রীতিমতো মানে খুবই ভয় পান। খুলে দেখলেন ওই যে মানে খেজুরের পাটিতে মোড়ানো যে লাশটি ওনারা যে অবস্থা নিয়ে এসেছিলেন লাশ কাটা ঘর থেকে ঠিক ওই জিনিসটাই ওখানে দাঁড়িয়ে আছে, ওই খেজুরে মোড়ানো ওই লাশটা। তো উনি দেখে একদম পাটি মোড়া লাশ। পাটি মোড়ানো ওই লাশ। আচ্ছা। উনি দেখে খুবই ভয় পান, ওখানে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মানে সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার স্ত্রী জেগে ওঠে, পরে বাড়ির অন্য সদস্যরাও জেগে ওঠে। পরে যখন জ্ঞান ফেরে তখন বলে যে আমি এরকম এরকম জিনিস দেখেছি। তখন বাড়ির সদস্য বলে তুমি হয়তো ভুল দেখেছো, কারণ তুমি যেহেতু এই ধরনের কাজের সাথে ইনভলভ আছো, যেহেতু কবর টবর করো হয়তো বা এই কারণে একটু ভয়টা পেতে পারো, মনের মধ্যে মনের অজান্তে হয়তো একটা ভুল হয়ে গেছে, ভুল দেখেছো। আসলে ভাই এই ধরনের ঘটনা ওনার সাথে প্রতিনিয়তই ঘটা শুরু করলো। উনি রাতের বেলা বাসার থেকে মানে যখন রাতের বেলা কোনো কারণে ফিরতে আসেন বাসার পথে তখনই দেখে ওই একই জিনিস দাঁড়িয়ে আছে। আচ্ছা। এইভাবে যখন বাড়ির সদস্যরা কেউ বিশ্বাস করে না, এরপরে ঘটলো অন্যরকম ঘটনা। সেটা হলো বাড়ির অন্য সদস্যদের সাথেও সেম ঘটনা ঘটা শুরু করলো। তারাও এখন ওই জিনিসটা দেখা শুরু করলো। যখন তারাও সবার সাথে শেয়ার করলো যে আমরা এরকম জিনিস দেখছি, তখন স্থানীয় লোকেরা মানে রসিকতা করে সবাই বলা শুরু করলো এটা হলো ভূতের বাড়ি। ওই বাড়িতে যারা আছে সবাইকে জিনে মানে পজেস্ট, সবাই জিন পজেস্ট আর কি, এটা ভূতের বাড়ি। আচ্ছা। মানে চারিদিকে একটা রসিকতা শুরু হয়ে গেল তাদেরকে নিয়ে। তো যখন মানে উনি এইটা ঘটনাটা সলভ করার জন্য অনেক মানে যারা হুজুরের কাছে গিয়েছেন, পীর সাহেবের কাছে গিয়েছেন বা ওঝা যারা আছে মানে জিনের ট্রিটমেন্ট যারা করে তাদের কাছে গিয়েছেন, তারা এই বিষয়ের কোনো কুল কিনারা করতে পারেননি যে আসলে এটা কেন হচ্ছে। তো যখন কুল কিনারা করতে পারলেন না, এরকম বাড়ির সদস্যরা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছেন এই ধরনের ভয়ের এই বিষয়গুলো দেখে দেখে, তখন কোনো কারণে কোনো একদিন বাড়িতে কোনো লোক ছিল না, উনি একাই ছিলেন। উনি রাতের বেলা যখন ঘুমিয়ে আছেন তখন মধ্যরাতে হঠাৎ করে উনি মনে হলো যে ওনার পাশে কেউ শুয়ে আছে, কিন্তু উনি তো জানতেন যে বাসায় কেউ নাই। তো যখন আলো জ্বালালেন তখন দেখলেন যে ওনার মানে বিছানায় ওনার পাশে ওই যে মানে খেজুরের পাটিতে মোড়ানো যে লাশটি ওইটি। উনিও তখনই আবার চিৎকার করে সেন্সলেস হয়ে যান।
ওনার চিৎকারে যখন ওই গ্রামের আশেপাশের যারা শোনেন আর কি, তখন তারা আসেন, তখন ওনাকে সেন্সলেস অবস্থায় পান। এবং এই বিষয়টা ওনার সাথে মানে ওনার ফ্যামিলির সাথে রীতিমতো মানে প্রতিনিয়তই ঘটতে থাকে। তো যাই হোক, ওনার স্ত্রী তো ওনাকে একদিন খুব ভালো মতো ধরেন যে আসলে এটা কেন এরকম আমাদের সাথে ঘটছে। আগে তো এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, বা ওঝা তান্ত্রিক বা এই যে পীর ফকিরের কাছ থেকে নিয়ে আসা কোনো তদবিরও কাজ হচ্ছে না কেন, কি আসলে ঘটনাটা কি তুমি বলো আমাকে, তুমি কিছু জানো কিনা, বা এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যেটা তুমি লুকাচ্ছ সবাইকে। তখন উনি বলেন যে হ্যাঁ, আমি একটা বিষয় লুকাচ্ছি। সেটা হচ্ছে লাশটা উনি যখন পানিতে পেয়েছিলেন তখন লাশের সাথে একটা ব্যাগ ছিল, ছোট একটা ব্যাগ ছিল যেটা ওনার শরীরের সাথে বাঁধা ছিল। তো ওই ব্যাগের মধ্যে মানে অনেকগুলো টাকা ছিল। আচ্ছা। এবং ওখানে ওনার ঠিকানাও ছিল। উনি টাকার লোভে ওই ঠিকানাটা উনি গোপন করেছিলেন, এবং উনি ওই টাকার 1 টাকাও খরচ করেন নাই, কিন্তু ওই টাকাটা উনি রেখে দিয়েছিলেন আর কি। তো বললেন যে এটা আমার খুব একটা অন্যায় হয়েছে, হয়তো এই কারণে আল্লাহ আমাকে শাস্তিটা দিচ্ছেন। তখন রাসেল ভাই উনি ওই ঠিকানা ধরে ওনাকে খোঁজ করা শুরু করেন যে এটা আসলে কার। আচ্ছা। তো তখন হতো কি, ওই আমাদের যে রাজবাড়ী যে ওই এলাকাটা, ওখান থেকে ওই পাশে নদীর ওই পাশে হচ্ছে পাবনা জেলা। তো পাবনায় ওদিকে অনেক ব্যবসা বাণিজ্য ওই সময় হতো আর কি নৌপথে। এখন অনেকটা কমে গেছে আর কি, তখন হতো আর কি নৌপথে। তো উনি অনেক খোঁজ খবর করে জানতে পারলেন এই লাশটি পুরান ঢাকার একজন ব্যবসায়ী। আচ্ছা। তো উনি ওনার পরিবারের লোকদেরকে যে গিয়ে এই তথ্যটা দিলেন যে আমরা এরকম একটা লাশ পেয়েছিলাম, এই ব্যাপার, এই যে ওনার সাথে টাকাগুলো ছিল। ওনারা অনেক ধনী আর কি পুরান ঢাকায়। তো ওনারা বললেন যে আসলে আমার ওনার যে ওয়াইফ ছিলেন বলে যে আমার হাজবেন্ড এরকম ব্যবসা করার জন্য এরকম যেতেন, তৎকালীন তো মোবাইল টোবাইল এগুলো ছিল না। তো এরকম দীর্ঘ সময় ধরে মাসখানেকের জন্য তো আবার ফিরে আসতো ব্যবসা করে। এখানে তাদের পুরান ঢাকাতে ব্যবসা আছে। তো আমরা অনেকদিন যখন যোগাযোগ করতে পারছি না, তখন আমরা খুব চিন্তিত হয়ে গেছিলাম। তখন তার পরিবারের লোকজন খুব মানে শোকে মানে ভেঙে পড়ে আর কি। রাসেল ভাই ওই ওনারা তো তার ডিটেলস ঠিকানা দিয়ে দিলেন। ওনার পরিবারের লোকজনও একাধিকবার ওই জায়গাতে কবর জিয়ারত করার জন্য এসেছিল। আচ্ছা। আমাকে সর্বশেষ বলেছেন যে 95 বা 96 সালের দিকে ওই যে যেই ব্যক্তির কবর ওখানে হয়েছে তার নাতি এবং নাতনিরা বিদেশ থেকে এসে কবর জিয়ারত করার জন্য এসেছিলেন। তো এখন 2004-05 সালের পর ওই চরটা এখন আর নাই। যারা রাজবাড়ির যারা আছেন তারা জানেন যে ওই চরটা এখন আর নাই, ওটা একদম নদীতে বিলীন হয়ে গেছে। ওই কবরস্থানও এখন আর কিছুই নেই ওখানে। আচ্ছা। তো তারপর থেকে অদ্যাবধি ওখানে ওই ফ্যামিলির কেউ আর আসেন নাই। আর ওনারা খোঁজ নিয়েছিলেন যে ওই ফ্যামিলির এখন সবাই বিদেশ চলে গেছেন। এখন ঢাকাতেও সেরকম কেউ কিছু থাকে না। তো মোটামুটি এটাই ছিল রাসেল ভাই ফার্স্ট। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার প্রথম ঘটনার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ, এবং আশা করছি যে আপনাদের অনেক ভালো লেগেছে। আমি একটা জিনিস বলি, শুধু জিজ্ঞেস করি আপনাকে যে আপনারা কখনো এরকম ঘটনা ঘটেছে কিনা, যে কখনো আপনারা এরকম দেখেছেন কিনা যে যে সমস্ত লাশ সাধারণত থানায় নিয়ে আসে, বা যে সমস্ত লাশ সাধারণত মানে বেওয়ারিশ হয় বা এরকম টাইপের হসপিটালে মাঝে মাঝে নিয়ে আসে, দেখবেন এরকম লাশগুলো ম্যাক্সিমাম টাইমে আপনি দেখবেন যে খেজুরের পাটি দিয়ে বা এরকম ভাবে মুড়িয়ে নিয়ে আসে। কোনো সময় দেখেছেন কিনা? তো দৃশ্যটা যতবারই দেখবেন আপনি খুব বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারবেন না, কিন্তু দেখলে মনে হয় যে চোখটা সরিয়ে নেই, বেশিক্ষণ তাকিয়ে থাকা যায়। একটা পাটিতে মোড়া লাশ, তার মুখ দেখা যাচ্ছে না, হয়তো শুধু পাটা বেরিয়ে আছে, এরকম একটা ব্যাপার। তো এইটার দিকে খুব বেশিক্ষণ এই দৃশ্যের দিকে তাকিয়ে থাকা যায় না। কিন্তু রাতের বেলায় হঠাৎ করে ঘুম ভেঙে আপনি যে এই যে এখন যে ঘটনাটা শুনলাম, সেরকম যদি আপনি দেখেন যে পাশে ওইরকম পাটিতে মোড়ানো একটা লাশ, পাশ ফিরে দেখলেন যে এই পাশে পাটিতে মোড়ানো একটা লাশ, বা বাথরুমে বা ঘরের ফ্লোরে আবিষ্কার করলেন এরকম পাটিতে মোড়ানো একটা মৃতদেহ, তাহলে কেমন লাগবে? আপনি রাতের বেলায় ঘুম থেকে উঠে কত কিছুই তো দেখতে পারেন, মানে এটা হতে পারে, কিন্তু আপনি হয়তো ঘুমের ঘরেও দেখতে পারেন, সত্যি হয়তো না, বা এরকম কোনো লাশ হয়তো আপনার পাশে আসার কথাই না, বাট আপনি যদি পাশ ফিরে যদি দেখেন যে আপনার পাশে, অথবা হাত দিয়ে হঠাৎ করে একটা অনুভব করেন যে এরকম পাটিতে মোড়ানো কিছু একটা, এবং সেটা কিছুক্ষণ পরে বুঝতে পারেন যে লাশ, তাহলে কেমন লাগবে? এই চিন্তাটা একটু করেন। আমরা একটু SMS পড়ি। তুষার শেরপুর থেকে আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন যে অসম স্টোরি, এবং তিনি এনজয় করছেন। রেডিও 48.0 FM, আমি রাস্তাল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ভূত FM-এ। এবং আমাদের সঙ্গে আজকে এখন পর্যন্ত যে ঘটনাগুলো আপনার যে ঘটনাটা শুনলেন তার মানে আর একটা ঘটনা আমরা শুনবো, এবং এই ঘটনাটা অদ্ভুত সুন্দর একটা ঘটনা, এবং অনেক দিন পরে শিউরে ওঠার মতো একটা ঘটনা পেয়েছি।
যেটা নিয়ে এসছেন ডক্টর আলিফ, এবং আমরা সেই ঘটনাটা এখন যাব। আমাদের ডক্টর আলিফ আহমেদ বাবু এবং আফনান সাহেবের তিনজনের একটা ভিডিও আপ করেছি আমরা আমাদের পেজে, অবশ্যই ভিজিট করে সেটা দেখবেন আশা করব আমরা। এবং সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা চলে যেতে হবে www.facebook.com/bhutfm.russell এই অ্যাড্রেসে। আমরা চলে যাচ্ছি ডক্টর আলিফের ঘটনায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। রাসেল ভাই আবারও ঘটনা শেয়ার করে নিয়ে আসলাম আপনাকে। হ্যাপি নিউ ইয়ার আপনাকে জানানো হয় না যদিও। যে ঘটনাটা আজকে বলতে যাচ্ছি, সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে আসলে একটু চিন্তা করতে, যে ঘটনাটা কিরকম হতে পারে, মানে একটু ডিপলি চিন্তা করতে সবাইকে রিকোয়েস্ট করবো। তো যে ঘটনা বলবো সেটা বরিশালের একটি জায়গা, নামটি বলছি না। বরিশালের যে জায়গাটার ঘটনা বলবো, যার ঘটনা শেয়ার করবো তিনি একজন ইমাম সাহেব, ওই রিজিয়নের একটি মসজিদের, ছোট্ট মসজিদের একটা ইমাম। তার বয়স তখন 45 বছর হবে, এবং এটা আজ থেকে প্রায় 27 বছর আগের ঘটনা, 1989 সাল। হয়তো লাইফ চেঞ্জিং ঘটনা বলতে পারেন। এবং ওই ইমাম সাহেবের এলাকায় খুব নাম ছিল, ডাক ছিল, এবং কারোর সাথে 7-5-এ উনি ছিলেন না। সবসময় খুব ভদ্র একটা লাইফ লিড করতো, এবং বলে না যে বাড়ির মাঝখান দিয়ে হেঁটে যায় ইমাম সাহেবরা, উনি যেটা করতেন না, উনি সবসময় মেইন রাস্তা দিয়ে হেঁটে যেতেন। সেজন্য ওনার সুনামও সবচেয়ে বেশি ছিল। আচ্ছা। তো পাড়ায় পাড়ায় লোকজন, বিভিন্ন গ্রাম টু গ্রাম লোকজন তাকে খুব পছন্দ করত, কারণ তার ব্যবহার, কারণ তার সততা, আর উনি বিচারে ছিলেন পটু। যেই বিচারে যেদিকে পাল্লা ভারী থাকবে সেদিকেই পাল্লা, মানে ইনফ্লুয়েন্স ছিল না কারো দ্বারা। খুবই সৎ একজন মানুষ ছিলেন আর কি। ছিলেন কেন, এটার কারণও আমি সবার লাস্টে সবাইকে জানাবো। কেন বললাম ছিলেন, উনি তো আচ্ছা। তো যে ঘটনাটা বলি, উনি তো নর্মালি বিচার করতেন। তো একদিন একটা বিচারে তাকে যেতে হবে, তার বাড়ি থেকে প্রায় 20 মাইল দূরে। তো রাস্তাটা এরকম যে আপনাকে হেঁটে যেতে হবে অর্ধেক পথ, বাকি পথ নৌকা, এপার ওপার মিলিয়ে। তো সেই দিন ওনার বাসা থেকে খুব প্রেশার আসছিল যে যেতে বারণ করছিলেন তার ওয়াইফ, কারণ তার ছেলের শরীর খুব খারাপ ছিল। আচ্ছা। এবং তার ছেলেটা ছিল 14 বছর বয়স, আজমত নাম ছিল, আজমত আলী। তো ছেলের শরীর এতটাই খারাপ ছিল যে ছেড়ে আসতেও পারছিলেন না, কিন্তু বিচারটা ছিল তার বন্ধুর ছেলের বিচার ছিল। তো পরিচিত যেহেতু তাকে যেতেই হতো। আচ্ছা। তো বাসার সবাইকে মানিয়ে, নিজেকে মানিয়ে তিনি রওনা দেন ওই জায়গার উদ্দেশ্যে বিচার করতে। তো ফজরের নামাজ পড়ে বাড়িতে মসজিদে নামাজ পড়িয়ে তিনি রওনা দেন, এবং মসজিদে একজনকে দায়িত্ব দিয়ে যান নামাজ পড়ানোর জন্য বাকিরা বক্তের। আচ্ছা। তো সে একটা পর্যায়ে যখন হেঁটে নৌকা পার হয়ে ওই জায়গায় পৌঁছান, তো পৌঁছাতে দুপুর 2টা বেজে যায়। জোহরের নামাজ শেষ করে বিচার শুরু করেন, এবং বিচার শেষ হতে মাগরিবের আজান দিয়ে ফেলে। তো মাঝখানে একটু বলে রাখি রাসেল ভাই, উনি যখন বিচার শুরু করেন তখন একজনকে বলেছিলেন যে আমার তো যেতে যেতে মাগরিবের পর হয়ে যাবে, তা আমাকে ওই বাড়ির অতটুকু পর্যন্ত আগাই দিস। আচ্ছা। কিন্তু বিচার যখন শেষ হলো, বিচার শেষ হওয়ার পরে ওই লোকটাকে আর খুঁজে পাওয়া যায়নি, মানে ওইখান থেকে হয়তো সে কোনো কাজে চলে গেছে। তো আল্লাহর নাম নিয়ে সে চিন্তা করলেন যে যাক, এখন রাস্তা হাঁটা দেখি, কিছু করার নেই। আর ওনার যে রাস্তায় উনি যাবেন সেই রাস্তায় আসারও লোক নাই কেউ, যে ওনার সাথে কথা বলতে বা একা রাস্তা দিয়ে রাসেল ভাই মাগরিবের পরে অন্ধকার হয়ে গেছে অলমোস্ট। রাস্তা দিয়ে হেঁটে যাওয়াটা কেমন না? তো অনেক দূর, নিজের বাড়ি থেকে অনেক দূর, কাছাকাছি নিজের বাড়ি হলে একটা কথা ছিল। তো রাস্তায় হাঁটছে প্রায় ঘন্টা খানেক, হাতে কোনো ঘড়িও ছিল না, এবং আনফরচুনেটলি বাড়ি থেকে কোনো টর্চ লাইটও সে আনতে পারেন নাই। তো যতটুকু আলো, গ্রামের মানুষ তো গ্রামের আলোর পথে অন্ধকারেই অনেকে হাঁটে, অনেকে অন্ধকারেই অনেককে চেনে। তো হাঁটতে হাঁটতে প্রায় ঘন্টা খানেক হাঁটার পর তিনি শুনতে লাগলেন আশেপাশ থেকে এশার আজান পড়ছে। তো এশার আজান পড়ছে যে এখন উনি নিয়ত করলেন যে আমি এখন এশার নামাজটা না পড়ে আগাবো না। আচ্ছা। এখন আশেপাশে মসজিদ খোঁজার পালা। হঠাৎ করে সামনে একজন লোক পেলেন। লোক তার ভাষ্য মতে লোকটার হাইট কমপক্ষে 6 ফিট হবে, এবং লোকটাকে সে জিজ্ঞেস করলেন যে এখানে কি আশেপাশে কোনো মসজিদ আছে কিনা। আচ্ছা। লোকটা একটা রাস্তা দেখাই দিল যে আপনি সোজা যে ডানে বাঁয়ে একটা মোচড় নিলেই সামনে একটা মসজিদ পাবেন। খুব বেশি বড় মসজিদ না, ছোট মসজিদ, আপনি ওই মসজিদে নামাজ পড়তে পারেন। তো সে কি করলো, ওই রাস্তা দেখে বিসমিল্লাহ বলে ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। অচানক একজন মানুষের কথা শুনে হাঁটছে, তো
তার কাছে রীতিমতো একটু ভয়ই লাগছে যে আসলে হাঁটছি, কোন রাস্তা দিয়ে হাঁটছি। ইভেন রাস্তার মাঝখানে যাওয়ার পথে তার মনে হলো আমি যদি এখন ব্যাক করি আমি আর চিনবো না, মানে আমার কারো হেল্প লাগবে। আচ্ছা, তো তিনি কি করলেন, ওই মসজিদ খুঁজছে। তো উনি যতই ভিতরে ঢুকছে ততই আজানের আস্তে আস্তে আজানের শব্দটা ক্ষীণ হতে থাকলো। যে তিনি মনে করছেন যে আমি ভিতরে ঢুকছি, হয়তো বা এখন মসজিদের থেকে আরো দূরে সরে গেছে। তো হঠাৎ করে একজন মহিলাকে দেখলেন উনি। তো মহিলাকে দেখলেন, মহিলা গোয়াল ঘর থেকে ঘরের ভিতরে ঢুকবে এমন সময় এক মহিলাকে জিজ্ঞেস করলেন যে আপা এখানে আশেপাশে কোনো মসজিদ আছে কিনা। তো মহিলা তাকে বলল আপনি তো একটু ঘোরা রাস্তায় চলে আসছেন, একটু বেশি দূর চলে আসছেন। হ্যাঁ, ঘোরা রাস্তায় চলে আসছেন, আপনি পিছনে যে টার্ন নিলে মসজিদ পাবেন একটা, একটু হাঁটতে হবে 3-4 মিনিট। তো উনি বললেন যে ঠিক আছে। তো উনি হেঁটে একটু সামনে আগানোর পর দেখলেন যে আরো গভীরে ঢুকে গেছেন এবং মোটামুটি তার রাস্তা আর মনে নাই যে সে কিভাবে এসছেন, অন্ধকার। তো একটু পরে যখন সামনে যিনি দেখলেন একটা মসজিদ, ওনার কথায় এমন মসজিদ আমি কখনো দেখি নাই। এরকম মসজিদ আমার এই 45 বছরের লাইফে এই এলাকায় আছে তো পরের কথা, আমি বাংলাদেশে কোথাও আছে বলে মনে করি না। এত সুন্দর মসজিদ, এত সুন্দর মসজিদ, এটার অজুখানাও এত সুন্দর। আমি ভেতরে ঢুকবো কি ঢুকবো না, এক পর্যায়ে তিনি ডিসিশন নেন না, নামাজ তো পড়তেই হবে। তো এই মসজিদে হঠাৎ করে আজান পড়া শুরু হলো। তিনি ডিসিশন নিলেন না ঢুকবেন, এবং তার ভাষ্য মতে এটা সৌদির কোনো বাদশাহী বানিয়ে দিয়ে গেছে। কিন্তু আসলে এরকম মসজিদ ওইখানে যদি থাকতো তাহলে ওনার ফ্রেন্ডরা, ওনার পরিচিত লোকজন সবাই জিকির করতো যে এখানে একটা মসজিদ আছে সুন্দর। কিন্তু এরকম কোনো মসজিদের কথাও সে কখনো শোনে নাই। তা আমি জিজ্ঞেস করলাম যে চাচা আপনি যে মসজিদটা দেখছেন, সেই মসজিদটা সম্বন্ধে আপনার ধারণা কি? লোক দুইটা তো হলে কি ভুল বললো? তো উনি আমাকে বললেন যে আরে ধুর মিয়া, আমি তো এক্সপিরিয়েন্স, তাই না নাকি? আমি তো জানি কে মানুষ কে খারাপ, কে ভালো কে মানুষ, কে মন্দ, কে মানুষ না, এটা তো অ্যাটলিস্ট বুঝি। তো তার কথাটা একটু ডিফারেন্ট ভাবেই আমি নেই, যে অ্যাটলিস্ট সে অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে। সেই মসজিদে সে বললে যে ঘটনা শোনেন। তো সে যখন বললো মসজিদের ভেতরে আমি যখন ঢুকলাম, ঢোকার পরে এত সুগন্ধ, এত সুন্দর আলো মসজিদে। ওই বাতি কিনবে আমাদের মসজিদে, মনে হয় বাতির দামের মসজিদ আমি যে মসজিদে নামাজ পড়াই। এত সুন্দর মসজিদ, এত সুন্দর আলো। আমি কি করলাম, এত ঠান্ডা এই গরমের মধ্যে আমি সারা শরীর ভেবে আমার ঘাম পড়ছে। আমি মসজিদে ঢোকার পর আমার সব ক্লান্তি দূর হয়ে গেল, আমি বসে পড়লাম। তিনি তখন চিন্তা করলেন যে একটু রেস্ট নিয়ে সুন্নতে নামাজ পড়বেন। তো তার সুন্নতের নামাজ পর্যন্ত মসজিদে একটা কাকপক্ষী ঢোকে না, একজন মুয়াজ্জিন ছিলেন, কিন্তু তার শরীর, তার মাথা কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আজান পড়েছে তার সামনে। যে একজন অবয়ব দেখতে পাচ্ছে, উনি আজান দিচ্ছেন, আজান শেষ হলো, উনি বিশ্রাম নিলেন কিছুক্ষণ, 5 থেকে 10 মিনিট। এরপরে সে সুন্নতের নামাজ পড়লেন। রাসেল ভাই, সুন্নতের নামাজও তার পড়া শেষ করতে ইচ্ছা করছে না, তার এত আরাম লাগছে, ভালো লাগছে এত বেশি। সে যখন সুন্নত শেষ করলেন, হঠাৎ করে, মানে ফরজ নামাজের প্রিপারেশন নেবেন, কেউ নাই তো, তখন নিজের নামাজ পড়তে হবে, কেউ তো নাই, কাউকে তো পাচ্ছে না উনি, তাহলে নিজেরই ফরজ নামাজটা পড়ে ফেলতে হবে। এই চিন্তা করতে করতে রাসেল ভাই পুরা মসজিদ জুড়ে অনেকগুলা মানুষ ঢুকলো। কিছু জিনিস আমি হিন্ট দিই। গ্রামের মসজিদে রাসেল ভাই রাত 8টা মানে অনেক রাত, আর সেই সময় ঈশার ওয়াক্তের জামাতে এক কাতার পুরা হয় না কমপ্লিটলি, সবসময় এক কাতার নর্মালি পুরা হয় না গ্রামের মসজিদে। আচ্ছা, আমি নিজেও দেখছি এখনকার সময়, আর আগে তো অনেক আগে মানুষ রাতের সময় অত, মানে ঈশার ওয়াক্তে অত মানুষজন হয় না, প্রথম কাতার ভরতে কষ্ট হয়ে যায়। কিন্তু ওইখানে রাসেল ভাই যখনই তার সুন্নত শেষে ফরজ শুরু করবে, মসজিদে দলে দলে মানুষ ঢুকলো, সবারই কাপড় সেম, সবারই চেহারা সেম, সবাই দাঁড়িয়ে গেল কাতারে। কি আশ্চর্য রকম তার সাথে ঘটছে। সে বলছে যে যাই হোক, জীবিত আছি না, জীবিত আছি এই তো অনেক বেশি, আমি তো জানি আমার ভিতরে রূহ আছে, যাক ওনাদের সাথে নামাজটাই পড়ি, নামাজই তো পড়বো, মসজিদ তো আল্লাহর ঘর। তো তাকে ইশারায় লোকজন দেখিয়ে দিল আপনিই জামাত পড়ান। মানে হঠাৎ করে যখন উনি ইশারায় মিম্বরের দিকে হাত দেখিয়ে দিল আপনি জামাত পড়ান। তো সে যখন জামাত পড়ালো, আমি নামাজ যে শেষ করছি, কেন নামাজ শেষ হলো এটা বারবার আক্ষেপ লাগছিল, কিন্তু বাড়ির দিকে মনটা পড়ে আছে যে আমার ছেলেটার শরীর খুবই খারাপ, আমাকে যেতে হবে বাড়িতে। তো সে নামাজ শেষ করে ভেতরের নামাজ পড়ে বের হবে, এমন সময় লোকজন তাকে আঁকড়ে ধরলো। সবাই মনে করছে যে তাকে হার্ম করছে, না, আঁকড়ে ধরলো, তাকে খেয়ে যেতে বলছে সবাই, রাতের খাওয়াটা তাদের সাথে খেয়ে যেতে।
এখন তিনি মনে করছে যে আমার সাথে যা ঘটছে তা অবশ্যই সাধারণ কোনো ঘটনা না, অলৌকিক ঘটনা এবং ডিফারেন্ট ঘটনা। এটার সাথে আমি নেগেটিভ হলে কোনো ধরনের ক্ষতি আমার হতে পারে, তাই না বলি আমি আসলে খেয়ে যাই, আর পেটের প্রচন্ড ক্ষুধা। আচ্ছা। তো সে সবার সাথে গোল হয়ে তার সামনে অনেক খাওয়া আছে থাকে, তো সবার সাথে গোল হয়ে বসে খাওয়ার। রাসেল ভাই একটা মুখে এক লোকমা মুখে দেয় আর বলে যে আমি এরকম লোকমা আগে কখনো দিয়ে খাই নাই, এই খাওয়া আমি এই জিনিস কি আমি জানি না, এত ফল কিন্তু কামড় দিলে আমি ডিফারেন্ট টেস্ট পাচ্ছি, এত টেস্টি খাওয়া, এত মজার খাওয়া আমি কখনো খাই নাই। মনে করতে পারেন এখনই তো মসজিদে নামাজ শেষ, ঘটনা শেষ না। তিনি মসজিদ খুঁজতে বেরিয়ে গেছিলেন, সেই জায়গায় চলে যান। আচ্ছা। দিয়ে আসছিলাম, এখন এই দিক দিয়ে রওনা দিতে হবে। সে একা রাস্তা দিয়ে হাঁটছে। আধা ঘন্টা পর হঠাৎ করে দৌড়ে একটা লোক, একটা ছেলে তার পা ধরে বসলো, খালি গায়ে একটা ছেলে তার পা ধরে বসলো, এবং তার ও যে পা ধরলো, পা টাচ করলো না, পা গরম হয়ে গেল যে ছেলেটার হাতে এত টেম্পারেচার কেন। বলে আরে বাবা ছাড়। সে অনেক চেষ্টা করলো, হঠাৎ করে কিছু বুঝতে পারছে না, অন্ধকারে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু ওই ছেলেটার মুখ থেকে শুনতে পাচ্ছে যে আব্বা আমারে নিয়ে যান। উনি বললেন যে না, আমার সাথে যা ঘটছে তা মোটেও সাধারণ কিছু না, আমি হাঁটা ধরি, বিসমিল্লাহ করে যা হবে আল্লাহ দেখবে। উনি কিছুক্ষণ পরে এই আব্বা আমাকে নিয়ে যান এই ওয়ার্ডটা শুনতে পায় না, কিছুক্ষণ পরে সামনে যাওয়ার পর উনি ভাবলেন যে আমি সেফ হয়ে গেছি, যাক মোটামুটি এখন নদীর কাছে চলে আসলে মোটামুটি আমি সেফ হবো আর কি। তো নদীর কাছাকাছি প্রায় চলে আসার পর উনি যেটা চিন্তা করেছিলেন যে উনি যখন নদী পার হয় বিচার করতে আসে, তখন একজনকে বলেছিল যে তুই থাকিস, পারলে আমার জন্য অসুবিধা হবে। আচ্ছা। যাওয়ার পথে রাসেল ভাই একটু লেন্দি করে মানে লেন্দি, কোনো সমস্যা নাই, আমাদের টাইম আছে, একদম সুন্দর করে শুনি আমরা। নদীর কাছে যে সে দেখলো যে একটা নৌকাও নাই, নদী পার হবে কিভাবে, ঘুটঘুটে অন্ধকার একদম। তো আশেপাশে দুইটা ডাক দিল যে কেউ আছে কিনা, কিন্তু কারো কাছে কোনো রিপ্লাই পায় নাই। রিপ্লাই পাবে কি করে, ওই সময় সবাই ঘুমন্ত অবস্থায়। তো রাসেল ভাই সে কি করলো, তার মাথার পাগড়িটা খুলে ঘাসের উপরে বিছিয়ে বসলো, কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছে যে ফজরের নামাজ পর্যন্ত ওয়েট করি, যতক্ষণ লাগে, যদি দরকারে ঘুমানোর আমি ঘুমায় যাব, আর আগে কোথাও যাবো না, পিছনেও ব্যাক করবো না, এখানেই থাকি। সকাল হলে তো সকাল তো হবেই, তার বিশ্বাস ছিল সকাল তো হবে। তো কিছুক্ষণ পর রাসেল ভাই কয়েক দল মানুষ তার দিকে আসছিল, নাকি ঘাটের দিকে আসছে তিনি বলতে পারেন, ঘাটের দিকেই হয়তো আসছে। তো পিছু দল কয়েক দল মানুষ অনেকগুলা লেগে, আমি তাদের হাইট, আমি তাকে জিজ্ঞেস করলাম তাদের হাইট বা তাদের সম্বন্ধে আপনি কতটুকু দেখছেন। বলে আমি কি ফিতা নিয়ে মাপছি নাকি, আমি দেখছি অনেকগুলা মানুষ কিন্তু অনেক লম্বা। আচ্ছা। সবাই ঘাটের দিকে আসছে। আসার পরে আমার দিকে সামনে যে লোকটা যাচ্ছিল এমন ভাবে চাহনি দিল, আমার কাছে মনে করছে যে আমি ওনার এই চাহনি, এত আলোর জল, এত আলো ওনার চাহনিতে, আমি এরকম মানুষও কখনো দেখি নাই। এই আলো একজন মানুষের মধ্যে এত ঘুটঘুটে অন্ধকারের মধ্যে পড়তে পারে, এটা কখনো ভাবি নাই। আচ্ছা। আমি দেখলাম তাদের সাথে একটা লাশের খাটিয়া আছে এবং একটা লাশ আছে, সঙ্গে করে একটা লাশের খাটিয়া তারা নিয়ে এসেছে। এবং এরা হচ্ছে সেই মানুষজন যারা তার পেছনে নামাজ পড়েন। রাইট। তো তার জিনিসটা একটু ধারণা চেঞ্জ হতে থাকে যে আমার ক্ষতি হতে পারে এখন। তো তাদের পূর্বপুরুষরা কি করতো, সূরা পড়ে চারিপাশে একটা রাউন্ড করে নিত যাতে তাদের বিপদ না হয়। তো তিনি আমাকে এটা ডিটেলসটা বলেন নাই, আমি যতটুকু জানি যে ওই মুহূর্তে সে তার চারিপাশে একটা রাউন্ড করে নেয়, রাউন্ড করে নিয়ে দোয়া পড়ে। তো ওনাদের বলতে থাকে দেখেন এটা কেন করেন, হয়তো তার নিজের সেফটির জন্য। আচ্ছা। তার মনে হতে থাকে যে তারা আমাকে ক্ষতি করতে পারে, কিন্তু আউট অফ নোয়ার তার সাথে যা ঘটছে এটা তো তার সাথে আগে কখনো ঘটেই নাই। রাইট। তো উনি যেসব আগে কাজ করেছেন মনে করতে পারে যে অনেকেই তো অনেক আসে না যে জিন ধরে নিয়ে আসে যে আমাদেরকে জিনে ধরেছে বা ছুটে দাও, ইমাম সাহেব তো অনেকেই এরকম কেস অনেক দেখে থাকে। তো মনে করতে পারে যে আমাকে খারাপ কিছুই আমার সাথে হচ্ছে। সে বলতে থাকে যে আপনারা কোথাকার, ওখান থেকে কোনো জবাব আসে না। আচ্ছা। তিনি আবার জিজ্ঞেস করেন আপনারা কোথাকার, তো তারা কিছু বলছে না। আবারও জিজ্ঞেস করলো আপনারা কোথায় যাবেন। হঠাৎ করে একটা লোক পিছন থেকে বলে উঠলো আমরা আপনার বাড়ি যাব। ও মাই গড। আমরা আপনার বাড়ি যাব। তো উনি জিজ্ঞেস করলো যে এই লাশ কিসের। তখন উনি বলে এটা আপনার ছেলের লাশ। মাই গডনেস। তো উনি বলে যে দেখেন আমি আসলে ক্ষতি করতে চাই না কাউকে, আসলে আমার নিজেরই ভয় লাগছে। হ্যাঁ, এটা চমৎকার একটা ঘটনা। এটা তো আমার খুব ভয় লাগছে। দেখো আমাকে ভয় দেখায়ও না বা নিজেরাও ভয় পেও না। তো
তোমরা যদি কোনো কিছু জানো আমি অনেক কিছু জানি, আমার এখান থেকে চলে যাও। তাই না বলতেই তারা কি করলো, আস্তে আস্তে পানির নিচে চলে গেল, নদীর মধ্যে ঢুকে গেল রাসেল ভাই, পানির ভেতরে ঢুকে গেল হঠাৎ মানে ওই ওনাদের কোনো রেসপন্স না দেখে একটা জিনিস উনি বলেছিল, তো আপনি আমাদের সাথে চলেন। এটা আমি আপনাকে তখন বলেছি, আপনি আমাদের সাথে চলেন। তো উনি বললো তোমরা কোনো ক্ষতি করতে চাই না, তোমরা তোমাদের মতো থাকো, তোমার মতো চলে যাও, আমাকে কোনো ডিস্টার্ব করো না। আচ্ছা। তো তারা কি করলো, পানির মধ্যে চলে গেল। আচ্ছা। আর আলী হাসান সাহেব, যে ইমাম সাহেবের ঘটনা বলছে, সে তার মতো বসে রইল। ফজরের আজান দিল, ফজরের আজান যখন পড়ে গেল, তিনি তার ওই যেটার উপরে বসেছিলেন সেটার উপরেই নামাজ আদায় করলেন, কারণ তিনি আর মসজিদ খোঁজার রিস্ক নিলেন। রাইট। তো হঠাৎ করে ফজরের পরে কিছুক্ষণ পর, নামাজ শেষ করার কিছুক্ষণ পর তিনি দেখতে থাকলেন, মানে অন্ধকার মধ্যে উনি যতটুকু আলো, মানে ফজরের আজান পড়ার মতো হালকা আলো চলে আসছে, তখন তিনি দেখতে পাই যে দূরের থেকে একটা নৌকা ঘাটের দিকে আসছে, এবং সে চিৎকার করে জিজ্ঞেস করলো নৌকার মাঝিকে। তো মাঝি যখন রিপ্লাই দিল ভয়েস, তিনি কনফার্ম করলেন যে না, এই আমার পরিচিত মাঝি, ওনার নাম স্বপন মাঝি, ওনাদের বাড়ির লোক। আচ্ছা। এবং স্বপন মাঝিও চিৎকার করে জিজ্ঞেস করলো, যখন তার ভয়েস পেলো সেও কনফার্ম করলো যে ইমাম সাহেব এটা। তিনি আর রিস্ক না নিয়ে তাকে উঠালেন এবং আশেপাশে কোনো কাস্টমার না পেলে শুধু ইমাম সাহেবকে নিয়ে রওনা দিলেন বাড়ির দিকে। আচ্ছা। প্রায় 3 ঘন্টা মতো হয় তাকে নৌকাতে সফর করতে হয়। সকাল 8টার দিকে তার তিনি বাড়িতে পৌঁছান। বাড়িতে পৌঁছানোর পথে, বাড়ির যাওয়ার পথে সবাই মনে করেন রাসেল ভাই সিম্প্যাথি, সে বুঝে নাই, সবাই তাকে হাত বুলিয়ে দিচ্ছে, মাথায় বুলিয়ে দিচ্ছে, কোনো মানুষ তাকে জড়ায় ধরতেছে। আর যতই বাড়ির দিকে যাচ্ছে ততই মানুষের আনাগোনা, দৌড়াচ্ছে সবাই বাড়ির দিকে, তার বাড়ির দিকে। তো তার বাড়ি যখন পৌঁছে যায় তিনি, তো সব ভিড় ঠেলে তিনি, তার মনের মধ্যে তখনই খটকা লেগে যায়, যখন সবাই আদর করছে, হঠাৎ করে আদর করছে কেন, হঠাৎ করে তার মাথায় হাত বুলিয়ে তোমার জড়িয়ে ধরছে কেন, বুঝে যায় তো বাড়িতে কোনো একটা ঘটনা ঘটে গেছে। তো এত খারাপ ঘটনা ঘটবে সেটা এখন তিনি কখনো ভাবেন নাই। সে বাড়িতে পৌঁছায়, দেখে যে উঠোনের মধ্যে তার ছেলের লাশ পড়ে আছে, লাশটা ফোলা এবং ফাঁপা। তার কথা হচ্ছে যে আমি তো আসলে এত কিছু খেয়াল তখন করতে পারে নাই, আমার সাথে যেহেতু ঘটনাই শেয়ার করেছে রাসেল ভাই, উনি বলেছেন যে ফোলা ফাঁপা কেন থাকবে, আমি তো জ্বর থেকে কথা না। হ্যাঁ, সেটাই ঘরের মধ্যে। তো ওই জ্বর এতই বেড়ে গেছিল, ওনার ওয়াইফ পরে বলেছেন যে জ্বর এতই বেড়ে গেছিল যে রাসেল ভাই ওই ছেলেটা পাগল হয়ে পুকুরের ঘাট পানিতে ঝাঁপ দেয়, ডুব দেয়। ছেলেটা যে সাঁতার পারে না তা না, 14 বছরের ছেলে। এবং কখন ডুবটা দেয়? ফজরের নামাজের সময় রাসেল ভাই। এক্স্যাক্টলি। ফজরের যখন আজান দিবে তার কিছুক্ষণ আগে ডুব দেয়, এবং তার নিজের আপন চাচাতো ভাই তাকে ডুব দিয়ে আনতে যায়। ছেলের লাশটা পুরো পুকুরটা খুঁজে পায় না, 3-4 জন মিলে নামে, পুকুরটা খুঁজে পায় না। কিন্তু ফজরের নামাজ পড়া শেষ, যখন আজান দেওয়া শেষ, নামাজ পড়া শেষ, ফজরের নামাজের শেষ হওয়ার প্রায় 10 থেকে 15 মিনিট পর আস্তে করে লাশটা ভেসে ওঠে একা একা। তো পরে লাশ তো উঠানো হয়, তো বুঝতেই পারছিল যে আসলে লাশটা, তাদের ধারণা লাশটা তো মাটির নিচে ঢুকে গেছিল, খুঁজে পায় নাই, কারণ পানির নিচে তো কতক্ষণ থাকা যায় না ভাই, তাও কতদিন আগের ঘটনা। অনেকেই নামে পানিতে, কেউ খুঁজে পায় না, বাঁশ নিয়ে নামে, অনেকেই নামে, কেউ খুঁজে পায় না। তো পরে তার নিজের ছেলের লাশ নিজেই ধোয়ান, নিজেই কাফনের কাপড় পেঁচান, নিজেই ধোয়া পরেন, নিজেই দাফন করেন, নিজেই জানাজা পড়ান রাসেল ভাই। এবং সে কালে ইন্টারকানেক্ট করলেন যে আমাকে যে বলেছিল, আমি জিনিসটা একটু মিলানোর চেষ্টা করি, উনি জিনিসটা একটু মিলিয়েছিলেন যে আমাকে যে বলেছিল চল আমাদের সাথে, তাহলে আমি কি তাদের সাথে গেলেই পারতাম নাকি আমি গেলেই মরতাম? তার কোয়েশ্চেনটা সবসময় তার নিজের কাছে এটাই, তাহলে আমি আসলে মনে হয় ছেলেটাকে পেতাম, কিছুক্ষণের জন্য হলে তো পেতাম, আমি থাকলে হয়তো বা সে পানিতে ঝাঁপ দিব না। এই দুঃখটা থেকে গেছে, এই দুঃখটা ছিল, এখনো পর্যন্ত আছে। তা এখন পর্যন্ত আছে সেটা বললে ভুল হবে রাসেল ভাই। আমি ওনার কাছ থেকে যখন ঘটনাটাই নিই তো অনেকদিন আগে, প্রায় 10 দিন আগে, গত 3 দিন আগে মারা গেছেন। ওনার বয়স অনেক হয়েছিল। হঠাৎ করে আমি শুনি যে আমাকে ওনার কাছে নিয়ে গেছিলেন, তিনি ফোন দিয়ে বলেন যে আলী হাসান সাহেব মারা গেছেন। 3 দিন আগে রাসেল ভাই, আমি এখানে আসছি না, আজ থেকে 3 দিন আগে। আচ্ছা, এটাই ছিল রাসেল ভাই ঘটনা। অনেক অনেক অন্যরকম একটা ঘটনা এবং অনেক মানে অদ্ভুত একটা ঘটনা। আশা করছি যে আপনাদের কেমন লাগলো আমি জানি না, তবে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এই ঘটনাটি এবং আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন আমাদেরকে, কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আপনাদের কাছ থেকে জানতে চাই সেটা। আমরা চলে যাব একটু SMS এ। ইমাম আমাদের SMS করেছেন এবং আমি একটু আলিফের সাথে তার আগে এই ঘটনাটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যে একজন ভদ্রলোক, তিনি রাতের বেলায় যেরকম অদ্ভুত একটা মসজিদ গ্রামের মধ্যে আবিষ্কার করলেন,
এটা তো প্রথমে একটা খটকা লাগার মতো বিষয় যে এরকম জায়গায় খটকা। আমি আপনাকে শুরুতেই বলেছি যে উনি যখন বললেন আরে ভাই এক্সপিরিয়েন্স তো আছে, কে মানুষ আমি তো জানি। হ্যাঁ, এবং সেটাই মানে উনি পুরো জিনিসটা বোঝেন এবং উনি যে বুঝতে পেরেছেন যে আমাকে যদি সে ক্ষতি করতো প্রথমজন, যে তার যার কাছে আমি জিজ্ঞেস করলাম, ওকে যে রাস্তা দেখিয়ে দিল, আমাকে যদি ক্ষতি করতো ওই শানেই করতো, রাস্তা দেখাতো না। রাইট। তো রাস্তা দেখিয়েছে, আমি মনে করেছি যে এই পাশে আসলে গ্রাম সাইড, তো গ্রামের ভেতর দিয়ে হাঁটছি, মনে হয় মসজিদ পেয়ে যাবো। এবং ভেতরে যেরকম লেগেছে সেই মসজিদটাও কোনো স্বাভাবিক বা সাধারণ মসজিদের মতো মোটেও লাগেনি। না, এবং এই মসজিদটা তার মতে যে এটা নিশ্চয়ই কোনো সৌদির বাচ্চা এসে বানিয়ে রেখেছে, এত সুন্দর মসজিদ আমি আমার 45 বছর লাইফে। এবং উনি যখন সুন্নত নামাজ শেষ করলেন তারপরে দেখলেন যে একে একে দলে দলে হঠাৎ করে লোকজন আসতে শুরু করলো, এবং এই যে এই নাটকীয় মোড়গুলো কি যে হঠাৎ করে তাকে এগিয়ে দিল, বললো যে আপনি নামাজ পড়ান, এই যে ব্যাপারটা তাকে বললো যে মানে ইশারায় দেখিয়ে দিল যে আপনি নামাজটা পড়েন, এটা একটা ব্যাপার। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যখন উনি সবাই যখন খাটিয়ে নিয়ে আসলো, উনি যখন বললেন যে তোমরা আমাকে কোথায় নিয়ে যাবে, তখন ওরা যখন খুব নাটকীয় হয়ে বললো যে আমরা আপনার বাসায় যাব, এবং তখন সে বুঝতে পারলো যে লাশটা কার, তখন সে বলল যে লাশটা আপনার ছেলের। এই জায়গাটা কিন্তু খুব অদ্ভুত, মানে এই জায়গাটাই কিন্তু ওইটার সাথে কানেক্টেড। দেখেন ওই টাইমটাতেই কিন্তু তার ছেলেটা পানিতে ঝাঁপ দেয়, ওই মুহূর্তে তারা লাশটাকে নিয়ে পানিতে ঢুকে যায়। রাইট। এবং লাস্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে এই ভদ্রলোক এখন কি অবস্থা ওনার, যে বললাম রাসেল ভাই 3 দিন আগে মারা গেছেন। এক্স্যাক্টলি সেটাই, 3 দিন আগে ইনি মারা গেছেন, এবং একজন মানুষ যিনি ইমাম সাহেব ছিলেন, এবং তিনি মারা যাবার আগে এই ঘটনাটা শোনা হয়েছে, এবং সবকিছু মিলিয়ে এটা অদ্ভুত একটা ঘটনা, এবং আশা করছি যে আপনাদের সবার ভালো লেগেছে। দেখি SMS এ কি লিখেছেন আপনারা। ডিপলি লাইভ উইথ গ্রামীণ ফোন শুনছেন সব সময় রেডিও 48.0 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত FM এ, এবং আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আপনাদের সবার জন্য নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। আরো একবার মনে করিয়ে দেই, নেক্সট ফ্রাইডে আমরা আসছি চট্টগ্রামে, এবং আপনাদের কাছে আমরা ভূত FM নিয়ে আসছি, এবং আমরা আশা করব যে আপনারাও ঘটনা পাঠাবেন এবং আমাদের সাথে পার্টিসিপেট করবেন। তো যাই হোক, আমরা এরপর একটা ঘটনায় যাব, যেটা হচ্ছে আমাদের আসলে একটা ইমেইল, সেই ইমেইলের ঘটনায় যাব আমরা, তারপরে আমরা আসবো বাবু ভাইয়ের ঘটনায়। সুতরাং আশা করছি যে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ভালো কিছুর জন্য একটু ওয়েট করতে হবে, আর দারুণ সব ঘটনা রয়েছে কিন্তু আমাদের কাছে, এবং আশা করছি এই ঘটনাটাও ভালো লাগবে। তো আমি পড়ছি এই ঘটনাটি যেভাবে লিখেছেন। ডিয়ার রাসেল ভাইয়া, আমার নাম শ্রাবন্তী, আমি কানাডার টরন্টো সিটিতে থাকি। আমি আগেই সরি বলতে চাই ইমেলটা বাংলিশে টাইপ করার জন্য। প্রথমে আমি আপনাকে বলতে চাই যে একটা ইমেইলে সেন্ড করা ঘটনা আপনি যতটা ভালো করে বলতে পারেন, ন্যারেট করতে পারেন, হয়তো আমি স্টুডিওতে এসে এভাবে বলতে পারবো না, তাই ইমেইলটা রেকর্ড না করে টাইপ করে পাঠাচ্ছি, যারা ঘটনাটি আপনি সব লিসনার্সদের শোনাতে পারেন। আমি লাস্ট 5 ইয়ার্স ধরে ভূত FM এর একজন বিগ ফ্যান। অনেকবার চেয়েছি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এক্সপেরিয়েন্সটা ভূত FM এর সাথে শেয়ার করতে, কিন্তু তা হয়ে ওঠেনি। আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যায়। আমাদের বাসা ঢাকার রামকৃষ্ণ মিশন এলাকাতে। পুরনো বাড়িগুলোর মধ্যে আমাদের বাসা একটি। ছোট থেকে অদ্ভুত সব কাণ্ড শুনে দেখে আমরা বড় হয়েছি। আমাদের কাছে এগুলো খুব নর্মাল এখন, যেমন ছাদে কারো হাঁটার শব্দ পাওয়া, হঠাৎ কারো ডাক শুনতে পাওয়া, কোনো অদ্ভুত নয়েজ হওয়া। যাই হোক, আসল ঘটনায় আসি। আমি এবং আমার বড় বোন 2009 সালে আমাদের কাজিনের বিয়ের জন্য বাংলাদেশ ভিজিট করি। বাংলাদেশ যেতে না যেতেই গ্রাম থেকে আমাদের এক দুঃসম্পর্কের আত্মীয় আমাদের সাথে দেখা করতে আসে। আমরাও ওনাকে দেখে খুশি হই। গ্রামের মানুষের মতো তিনিও আমাদের প্রতি খুব আদর ভালোবাসা দেখাচ্ছিলেন। আমাদেরকে পানি এনে খাওয়াচ্ছিলেন, আমাদের মাথায় হাত বুলিয়ে কথা বলছিলেন, এমনকি আমার কাছে এসে বলেছিলেন, তোমাদের কোনো কাপড় আমাকে দিতে পারবা? আমি গ্রাম থেকে পরার কোনো কাপড় আনিনি। এটা একজন বলছিলেন। আমি বা আমার বোন 2 সেকেন্ডও টাইম না নিয়ে নিজের একটা সালোয়ার কামিজ সেট ওনাকে দিয়ে দিই। এসব কিছু একদিন বিকেলের মধ্যেই হয়েছে।
সেদিন সন্ধ্যাতেই আমার মা কানাডা থেকে কল করে আমার বোনকে বলে, শোনো, তুমি আর শ্রাবন্তী কিন্তু সাবধানে থাকবে। গ্রাম থেকে রাশেদা যদি আসে তাহলে ওকে যত পারবা ইগনোর করবা। ওর দেয়া কিছু খাবা না, ওকে নিজেদের মাথায় হাত বুলাতে দিবা না, আর ওর নিজেদের কোনো কাপড় চোপড় দিবা না। ওদের ফ্যামিলিতে ওরা জিন পালে, তাবিজ করতে পারে, দূরে থাকবা ওদের থেকে। আমার বোন এটা শুনে কি বলবে বুঝতে পারছিল না। সে মাকে জানায় যে তুমি যা যা করতে মানা করেছো আজকে সারাদিন ধরে তাই করেছি আমরা। রাশেদাকে আজকে সকালেই আসছে রাশেদা, এবং সারাদিন আমাদের সাথে আমাদের দুজনকে অনেক আদর করেছে, মাথায় হাত বুলিয়ে পানি দিয়েছে, আর শ্রাবন্তীর কাছে এক সেট সালোয়ার কামিজও চেয়েছে, যা শ্রাবন্তীর সাথে সাথে বের করে তাকে দিয়েছে। মা শুনে পুরোই শকড। বলছে, যা হওয়ার হয়েছে, এবার ইগনোর করো, ওকে? আমি আমার বোন মার কথায় ফলো করব বলে ডিসাইড করলাম। পরের দিন সকালে রাশেদা আমাদের কাছে টাকার সাহায্য চাইল। আমার বোন তাকে বলল, এখন টাকা নাই, পরে এসো তুমি। ও বলল, আচ্ছা, আমি জুলাইয়ের শেষের দিকে আসবো আবার। আমরা সেটা মাথায় নেই না, আর সেও চলে গেল। আমার কাকু আমাদের ডেকে বলল, তোরা মাত্র গ্রেড 11 আর 12-এ পড়িস, এখনো স্টুডেন্ট, তোরা কেন রাশেদাকে ফিনান্সিয়ালি হেল্প করবি? ওকে অলরেডি আমি অনেক টাকা দিয়ে সাহায্য করেছি। তোদের থেকে আবার নিতে চাইলে মানা করবি, এটা আমার আদেশ। আমরা দুই বোন কাকুর কথায় মানবো বলে ডিসাইড করলাম। যাই হোক, জুলাই মাসের শেষের দিকে বিয়ের সব ফাংশন স্টার্ট হয় ওদের বাসায় গুলশানে। আমরা ঠিক আগে দিয়ে গুলশানে চলে যাই, এবং জুনের 1 থেকে মিড জুলাই পর্যন্ত সব ঠিক ছিল। সানা আপুর বিয়ের দিন সকালে আমরা সেই গ্রামের আত্মীয় রাশেদা আমাদের থেকে সাহায্য নিতে আমাদের বাসায় যাই। সেখানে গিয়ে উনি জানতে পারেন আমরা বিয়ে উপলক্ষে গুলশানে স্টে ওভার করছি। রাশেদা আমাদের বড় কাকিকে ফোর্স করেন তিনি যেন আমাদেরকে বিয়ে বাড়িতে ফোন করে জানায় যে রাশেদা সাহায্য নেওয়ার জন্য গ্রাম থেকে এসেছে। আমার বোন তখন কলটা রিসিভ করে খুব শান্ত হয়ে তাকে জানায়, দেখো রাশেদা, আমরা খুব লিমিটেড অ্যামাউন্ট নিয়ে এসেছিলাম, বিয়ের মধ্যে টুকটাক খরচ করে আমাদের টাকা শেষ, এবার তোমাকে কোনো হেল্প করতে পারবো না। এটা শুনে রাশেদা একটা কথা না বলে ফোনটা হ্যাং আপ করে। আমার বোন আমি খুবই অবাক হলাম ভেবে যে এটা কি ধরনের বিহেভিয়ার। যাই হোক, সানা আপুর বিয়ের সব ফাংশন খুব ভালো মতোই শেষ হয়। ওর ফাংশন শেষ করে আমি আর আমার বোন এন্ড অফ জুলাই আমাদের বাসায় চলে আসি। বাসায় ঢোকার পর মনে হলো যে কিছু তো অন্যরকম লাগছে। ফ্ল্যাটটা 2 উইকসের মধ্যে কেমন অন্যরকম হয়ে গেছে। যাই হোক, আমরা দুই বোন একটি জিনিস ফিল করেও একজন আরেকজনকে জানালাম না কি ফিল করছি। একদিন আমাদের দুই বোনের মধ্যে ছোটখাটো আর্গুমেন্ট হয়। আমরা ডিসাইড করি দুইজন দুই রুমে ঘুমাবো। কথা মতো সেদিন রাতে আমরা ঘরে চলে যাই আর আমার বোন তার রুমে চলে যায়। লাইটটা অফ করা মাত্র আমি এমন ফিল করা শুরু করলাম যেন কেউ রুমে বসে আছে, মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। আমি চোখটা বন্ধ করলে মনে হচ্ছে সামনের সোফাতে কেউ অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি যতক্ষণ না ঘুমাই ততক্ষণ আমার এমন মনে হচ্ছিলই যে কেউ আমাকে দেখছে। মনে হচ্ছিল চোখটা খুললেই আমি কাউকে দেখে ফেলবো, আর সেটা হয়তো আমি সহ্য করতে পারবো না একদম। এমন করে 1 দিন 2 দিন পার হয়ে যায়। রাত হওয়া মাত্র ভয় লাগতে শুরু করে, কিন্তু আমার বোনের সাথে শেয়ার করলাম না। একদিন মাঝ রাতে ঘুমের মধ্যে একটা সাউন্ড আমার কানে আসতে শুরু করে। কেউ রান্নাঘরে পাতিল বা কিছু একটা জোরে জোরে ঘষছে বা
টানছে। আস্তে 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 সাউন্ডটা এত বেড়ে যায় যে ঘুম একদম ভেঙে যায়। আমি এত সাহসী না যে কিউরিয়াস হয়ে রান্নাঘরে দেখতে যাব। আমি তো সাহস পাচ্ছিলাম না চোখটা খুলবো, কারণ চোখ খুলে অন্ধকারে যা আমার সোফায় বসে থাকে রোজ রাতে সেটাকে যদি দেখে ফেলি সেই ভয়ে। আর রান্নাঘরে তো নয়েজটা বেড়েই যাচ্ছিল। খুব সাহস করে চোখ বন্ধ রেখেই বালিশের নিচে হাত দিয়ে সেলফোনটা বের করলাম। সেটাই লাস্ট ডায়ালে আমার বয়ফ্রেন্ড ছিল। ওকে চোখ বন্ধ করে লাস্ট ডায়াল ভেবেই কল দেই। ও পিক করার পর ভয়ে কেঁদে ওকে জানায় যে রান্নাঘরে খুব জোরে পাতিল টানার শব্দ আসছে। ও নিজেও ফোন লাইনে থেকে সাউন্ডটা শুনতে পায়। আমাকে সাজেস্ট করে যে সূরা পড়ার জন্য এবং সাউন্ডটাকে ইগনোর করার জন্য। চোখ বন্ধ করে সূরা পড়ার ট্রাই করি, কিন্তু এত ভয়ের মধ্যে সূরা পড়াও কঠিন লাগছিল। একটা টাইমে খুব বিকট শব্দ করে কিচেনে পাতিল পড়ার এবং তার জোরে জোরে ঘোরার সাউন্ড হয়। তার কিছুক্ষণ পর সব থেমে যায়। বাকি রাত জেগেই ছিলাম, আর আমার বয়ফ্রেন্ড ফোনটা ডিসকানেক্ট না করে আমার সাথে পার করে। সূর্য ওঠার পর কোনো এক সময় আমি ঘুমায়ে যাই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর রাতের ইনসিডেন্টটা মনে পড়ে, আর সাথে সাথে আমি রান্নাঘরে যাই। যে দেখি রান্নাঘরের ঠিক সেন্টার ফ্লোরের ওপরে একটা পাতিল পড়ে আছে। এটা দেখে আমার আর বুঝতে বাকি থাকলো না যে রাতে যা শুনেছিলাম তা সব সত্যি। এখানে বলে রাখা বেটার যে পুরো ফ্ল্যাটটিতে শুধু আমি আর আমার বোন ছাড়া আর কেউ ছিল না, এমনকি কোনো কাজের লোকও না। আমি আর ওয়েট না করে সাথে সাথে আমার বোনের কাছে গেলাম। ওকে জিজ্ঞেস করলাম রাতে 3টা থেকে 4টার দিকে রান্নাঘরে এত জোরে জোরে সাউন্ড হলো, তুমি শুনেছ কিনা, ঘুমাইছিলা? আমার বোন খুব অবাক হয়ে বলে, আমি তো ওই টাইমে জাগা, আই ওয়াজ অন দ্য ফোন। এত জোরে সাউন্ড হলে আমি শুনবো না কেন? তারপর ও আমাকে বলা শুরু করে যে তোমাকে তো কয়েকদিন একটা কথা বলি নাই, তুমি ভয় পাবা বলে। সারা আপুর বিয়ের পর বাসায় ফিরে এসে আমার রাতে অনেক ভয় লাগে। মনে হয় কেউ আমাকে ফলো করছে আর পিছনে দাঁড়িয়ে থেকে সারা রাত দাঁড়িয়ে আছে। আমি ঘুমাতে পারি না, কারণ এই রুমে আরো অন্য কারো আমি প্রেজেন্স ফিল করি। এটা শুনে আমি স্পিচলেস হয়ে যাই এবং আমি ওকে জানাই যে আমিও এক্স্যাক্টলি এই ফিলিংটাই আমার হয় প্রতি রাত্রেবেলায়। এই ঘটনার পর আমাদের আর একা থাকার সাহস হয়নি। সেদিন থেকে রোজ সন্ধ্যায় আমি আর আপু, আমার বোন, সেই বাসাতে তীব্র আগরবাতির গন্ধ পেতে থাকি। অনেকের মাঝে বসে থাকলেও একটা স্পেসিফিক টাইমে আমি আর আমার বোন শুধু স্মেলটা পেতাম। বাকিদের জিজ্ঞেস করলে তারা বলতো এমন কোনো গন্ধ তারা পাচ্ছে না। এমন হতে হতে শেষে বাবা মাকে কানাডাতে কল করে ব্যাপারটা জানায়। বাবা শুনে তার খুব ভালো বন্ধুর কথা আমাদেরকে জানায় যে যিনি খুবই ধার্মিক এবং এসব ব্যাপারে তিনি আমাদের হেল্প করতে পারবেন। আমি আর আমার বোন কোনো ওয়েট না করে সেদিন তার বাসায় যাই এবং তাকে সব খুলে বলি। তিনি সব শুনে বলেন যে আমাদের সেই আত্মীয় আমাদের ওপরে রাগ করে কিছু একটা করেছে, আমাদেরকে শুধু ভয় দেখানোই তার লক্ষ্য। ক্ষতি করার থাকলে আরো অনেক কিছু করে ফেলতে পারত। সে আমাদের কিছু স্পেসিফিক সূরা আর দোয়া পড়ার সাজেস্ট করেন এবং বলেন যে তিনিও আমাদের জন্য দোয়া করবেন। সেদিন তার বাসা থেকে ফিরে এসে মনে হচ্ছিল যে আমাদের বাসাটা পজিটিভলি অন্যরকম লাগছে। আচ্ছা, এবং পজিটিভলি অন্যরকম লাগছে। বাকি যেই কয়েকদিন বাংলাদেশে ছিলাম আমরা, দিনে বা রাতে কোনো সময় আর কি কিছুই অ্যাবনর্মাল লাগেনি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন অবশ্যই এবং ভালো থাকবেন। শ্রাবন্তী, আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা পাঠানোর জন্য, এবং আমরা আশা করছি যে প্রবলেমটা আপনার একদমই সলভ হয়ে গেছে এবং পরবর্তীতে আর কোনোদিন এই ধরনের প্রবলেম আপনারা পড়েননি এবং আশা করছি ভবিষ্যতেও পড়বেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তার মাঝখানে একটু SMS পড়ে ফেলবো। আমাদের SMS করছেন অনেকেই এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের SMS করেছেন সানু, এছাড়াও রিয়াদ মিরপুর থেকে SMS করেছেন, স্টোরিটা জোস ছিল। জয় নড়াইল থেকে SMS করেছেন আমাদেরকে। SMS করেছেন কাজী
তাসদিন ইসাদ, তাসনিম মিম, ইমেলটা অনেক ভালো ছিল। সুমন আমাদের SMS করেছেন, শুভ আমাদের SMS করেছেন মহাখালী থেকে, ঘর অন্ধকার করে শুনছেন এবং তিনি বলছেন প্রচন্ড ভয় পাচ্ছি, আই লাভ ভূত এফএম। ইমরান হোসেন সাতক্ষীরা থেকে লিখেছেন যে ভূত এফএম অনেক মজার। এছাড়া আমাদেরকে সাজিনা লাস্ট স্টোরিটা ভালো লাগলো জানিয়েছেন। আমাদেরকে জানিয়েছেন রিপন অ্যান্ড আমার আচ্ছা তিনি এবং তার ফ্রেন্ড শুনছেন। আমাদেরকে লিখেছেন যে রাসেল ভাই নামটা অপর্ণা, আচ্ছা রাসেল ভাই, আচ্ছা তিনি তার SMS পড়ার আগে চলে গেল। রাজীব এবং লোপা আমাদের রামপুরা থেকে SMS করেছেন গালিব। এছাড়াও ইমন আমাদের SMS করেছেন শিবলি। জিহান আমাদের SMS করেছেন অপূর্ব এবং আজকের এপিসোড তার কাছে ভালো লাগছে। সাকিরা আমাদের SMS করেছেন আব্দুর রহমান। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি নাজমুল। অভিজিৎ আমাদের SMS করেছেন, ইমো ফরিদপুর থেকে SMS করেছেন, কবির আমাদের SMS করেছেন, আর অনেকে আমাদের SMS করেছেন। আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনকে টাইপ করুন ফুর্তি FORTA ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। একটু পরে আমরা চলে যাবো ফেসবুকের কমেন্টে। তার আগে বাবু ভাইয়ের কাছ থেকে আমরা একটা ঘটনা শুনে আসবো এবং আজকের এপিসোডে একটা বড় ঘটনা দিয়ে শুরু করতে চাই। তো আমরা একটা ঘটনা শুনে আসি। থ্যাংক ইউ রাফু ভাই, হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। এই ঘটনাটা শেয়ার করবো হচ্ছে পুরান ঢাকার ঘটনা রাসেল ভাই, উর্দু রোডের ঘটনাটা আমার সাথে শেয়ার করেছেন মাসুদ ভাই। উনি পুরান ঢাকাতেই জব করেন। আমি দেখলাম যে আপনি কথা বলছেন ফোন এখানে এসেও। উনি অ্যাকচুয়ালি আমি কয়েকদিন আগে পুরান ঢাকায় গিয়েছিলাম, একটা মানে অনেকদিন ভৌতিক ঘোরাঘুরি হয় না আর কি, ভৌতিক গল্প কালেক্ট করে এসবে। তো তখন মাসুদ ভাই কাহিনীটা শেয়ার করেন আর কি। আচ্ছা, ওনার কাজিনের ঘটনা আর কি। আচ্ছা, তো ঘটনা চলে যায় রাসেল ভাই। জি, আচ্ছা। তো মাসুদ ভাইয়ের এক কাজিন হঠাৎ করে মারা যায় আর কি। তো উনি কাহিনীটা শোনেন ওনার কাছে, মানে ফোন কল পান যে ওনার কাজিন মারা গেছে। আর এই কাজিন মারা যাওয়ার পর উনি ঠিক সন্ধ্যার পর উনি উর্দু রোডে চলে যান ওখানে, আচ্ছা, দেখার জন্য। তো ওনার সাথে একটা বন্ধুকে নিয়ে উনি যান। তো যে যখন ওই বাসাটার সামনে থামেন, বাসাটাকে কেমন জানি প্রথমেই কেমন নীরব একটা ভাব লাগছিল আর কি ওনার কাছে। পুরো বাড়িটাই মনে হচ্ছে যে একটা থমথমে ভাব বিরাজ করছে আর কি। তো বাসার নিচে মোটরসাইকেল রেখে উনি ওনার ফ্রেন্ডকে নিয়ে বাসায় ঢোকে আর কি। 3 তলা বাড়ি। তো যখন সিঁড়িতে উঠছে ওই সময়টাই ওনার শরীরটাতে মনে হচ্ছে যে একটা ঝিম করে একটা মনে হয় কিছু একটা, মানে লাইক আমাদের যেমন অনেক সময় দেখা যায় গুজ বাম্প হয় রাসেল ভাই, কাইন্ড অফ লাইক দ্যাট, এরকম একটা ভাব হয় এবং পুরো শরীরটা ওনার ঝিম করে ওঠে এবং ভারী হয়ে যায়। তো উনি সিঁড়িতে উঠছে, ওনার কাছে মনে হচ্ছে যে বিশাল ক্লান্ত উনি, হ্যাঁ মানে ঘুমিয়ে পড়বেন এরকম একটা ব্যাপার। আচ্ছা, এরকম করে উপরে উঠছেন উনি, আর সাথে তার বন্ধু। তো উনি ওনার বন্ধুকে জিজ্ঞেস করেন যে তোর কি কোনো ইফেক্ট হচ্ছে, মানে আমার খুব খারাপ লাগতেছে কেমন জানি। তো বন্ধুটা বলে না, আমার তেমন কিছু লাগতেছে না। যাই হোক, তো উনি নিজেকে মনে করেন যে উনি হয়তো টায়ার্ড বা কিছু একটা, বা ওনার কোনো কারণে খারাপ লাগছে। তো উনি বাসা উঠে যান। তো উঠে যেয়ে দেখেন যে যথারীতি মানুষ মারা গেলে বাসায় যেমন হয়, মানুষ কাঁদছে এবং ওনার সেই কাজিনটাকে মানে শুয়ে রাখা একটা ইসের উপর, খাটিয়ার উপরে। তো উনি এক সময় দেখছেন যে অনেকেই কাঁদছেন আর কি। এর মধ্যে আজকে ম্যাক্সিমাম ঘটনা মরা মানুষের ঘটনা। হ্যাঁ, এটা কোইন্সিডেন্ট আসলে, কিন্তু ভালো লাগছে জন্যই। হ্যাঁ, তো উনি দেখছেন যে ওনার ফুপুরা কাঁদছে। তার মধ্যে একজন বলছে যে বিলাপ করে যে একা থাকতে চাইতো না, ওর বলতো ওর ভয় লাগতেছে এরকম। উনি কথাগুলো ওনার কানে যায়, বাট উনি জিনিসটাকে আসলে তখন একটা খুব একটা আমলে নেন না। তো উনি মানে ওই লাশটা দেখতে চান আর কি। আচ্ছা, লাশটা দেখতে চান। তো লাশের মুখের উপর থেকে আপনার কাপড়টা নামায় গলা পর্যন্ত আর কি, যতটুকু দেখায়। তো উনি খেয়াল করে হঠাৎ করে একটু ওনার কাছে জিনিসটা অড লাগে বা একটু ডিফারেন্ট লাগে যে পুরা লাশের মুখটা নীল রং, মানে নীলচে বর্ণ ধারণ করছে। যদিও উনি শুনছে যে আপনার এই মৃত্যুটা হয়েছে স্ট্রোক করে, হ্যাঁ স্ট্রোক করে মারা গেছে। তো এরকম হওয়ার কথা না, এটা সাধারণত দেখা যাচ্ছে যে কোনো বিষের প্রভাবে বা এরকম কিছু একটা তো হয়, থিংস লাইক দ্যাট, বাট লুকস অড আর কি। নীলচে বর্ণ এবং ঠোঁটটা কালচে, এবং ওনার কাজিন নাকি সিগারেটও খেত না, বয়সও তেমন বেশি না। যাই হোক, তো উনি দেখে একটা মনে ধাক্কার মতো খায়। তো এই অবস্থায় উনি দেখে আবার ফিরে আসতে থাকে। ওনার মাথার মধ্যে ওরকম জিনিসটা ঘুরছে এবং বেশ ওনার শরীরটা ভারী হয়ে গেছে আর কি। তো উনি নিচে চলে আসে, এসে যখন ওনার বাইকটা স্টার্ট দিতে যায় দেখে যে বাইকে মানে আপনার কোনো নেই, পাওয়ার নেই। মানে এমনকি চাবি ঠোকানোর পরে বাইকের মানে আপনার এই ড্যাশবোর্ডে লাইট জ্বলতেছে না, সবকিছু মানে পুরোপুরি এটা ডেড। তো উনি একটু আগে চালা আসছি, বাইকটা ওয়েল মেনটেইন বাইক, সবসময় উনি এটা মেনটেইন অবস্থা রাখে।
এরকম করে পুরো মানে ইলেকট্রিক্যালি শাটডাউন সাধারণত করে না বাইক। হ্যাঁ, তো দেখি পুরো ইলেকট্রিক্যালি শাটডাউন এবং বাইকটা বেশ মানে হয়ে গেছে, মানে কোনো শব্দই করছে না। আচ্ছা, তো উনি এই অবস্থায় ওনার বাইকটাকে ঠেলে ঠেলে নিয়ে আসতে থাকে। তো আস্তে আস্তে ওই যে গলিটাতে মানে ঘটনা ঘটছে সেটা থেকে যখন বের হয়ে আসে বাইকটা নিয়ে ঠেলে এসে, তো উনি কি মনে করে ওনার খুব ক্লান্ত লাগতে থাকে, এই অবস্থায় উনি বাইকটা স্টার্ট দেয়। আচ্ছা, আরেকবার করে তাকে সাথে সাথে মানে বাইকটার মানে চাবি ঘোরানোর সাথে সাথে লাইটটা জ্বলে উঠছে এবং বাইকটা স্টার্ট হয়। আচ্ছা, তো জিনিসটা ওনার কাছে খুব মানে খারাপ লাগে এবং ওই দিন রাতে যখন বাসায় ফিরে আসে তখনও তার এরকমই খারাপ লাগতে থাকে, মানে শরীরটা ভার হয়ে আছে, কেমন ডিফারেন্ট, এবং কিছু দুঃস্বপ্নের মতো দেখে রাতে ঘুমের মধ্যে। তো পরদিন ওই দিন আর জানাজা হয়নি রাসেল ভাই, পরের দিন ওই ইসের রাসে জানাজা হবে। তো উনি ওই বাসায় ফেরত যায় আর কি। আচ্ছা, বাসায় ফেরত যায় এবং যে ওনার আরেক কাজিনের সাথে ওই জানাজা পড়ার পর ওনার এক কাজিন বলতেছে যে ওই অমক ভাই আর কি, যার নামটা গোপন রাখতে বলছে উনি, যে উনি আমাকে বলতেছিল আমি যদি ওনাকে ছেড়ে না যেতাম তাহলে আজকে হয়তো উনি মানে ওনার এরকম হতো না। হ্যাঁ, এরকম কিছু একটা বলতেছে। আচ্ছা, তো মাসুদ ভাই খুব কিউরিয়াস হয়ে তাকে জিজ্ঞেস করে যে কি ছেড়ে যেত না, মানে বুঝলাম না। তখন বলে যে আসলে ঘটনাটা কি, যে ওনার ফ্যামিলি তো একসাথে থাকতো, ওয়াইফ এবং বাচ্চা, এবং তারা দেশের বাড়ি গেছিল এবং উনি খুব ভয় পেত একলা। তো এই কারণে আমি ওনার সাথে ওই দিন রাতে ছিলাম। আচ্ছা, যিনি মারা যায় তার আগের দিন রাতে। তো রাতে আমরা ঘুমায় আসি, একটা পর্যায়ে মানে লাইক ভোর রাতের দিকে আমি আর কি একটু বাথরুমে যাব, তাই আমি মানে একই রুমে ছিল বিছানা। আচ্ছা, তা আমি চাদরটা খুলে উঠতে গেছি বিছানা থেকে, কাজে আমার বুক সমান নামাইছি চাদরটা। এই সময় আমি তাকায় দেখি যে বিছানার মধ্যে ওই যে ভাই যিনি মারা গেছেন উনি শুয়ে আছেন সমান হয়ে, এবং ওনারই আরেকটা ভার্সন কপি ওই বিছানার মধ্যে বসে আছে। বসে যে উঠছে তার দিকে তাকায় হাসতেছে মিটিমিটি, মানে একটা হাসি ওটার মধ্যে। এটা দেখে নাকি সে খুব ভয় পেয়ে যায়, মানে কল্পনাগুলো তো ভয় লাগে। হ্যাঁ, এবং এটা দেখে ওই যিনি শুয়েছিলেন সে খুব ভয় পেয়ে যায় এবং সে করে কি সাথে সাথে চাদরটা আবার গায়ের মধ্যে টেনে নিয়ে মানে তাড়াতাড়ি শুয়ে পড়ে, মানে আর ওঠে না। তো ঠিক উনি ওইভাবে শুয়ে থাকে, কখন ঘুমায় যায় ঠিক নেই। এখন সকালবেলা উনি তাড়াতাড়ি উঠে যিনি মারা গেছেন তাকে কোনো মতে ধাক্কা দিয়ে বলে কি যে আমি গেলাম বাসায়, বলে চলে যায়। এবং ওই দিনই নাকি এই ঘটনাটা পরে শোনে বিকালের দিকে যে মারা গেছে। আচ্ছা, এবং ওই লাশটা যখন নিয়ে গেছে হাসপাতালে, তারা তো পরে ডিসকভার করে যে এখানে মারা গেছে। হাসপাতাল যখন নিয়ে যায়, হাসপাতালরা বলে যে এখন মরেনি, মারা গেছে অনেকক্ষণ আগে। আচ্ছা, ঠিক আছে। তো পরে উনি নাকি ওনার চাচার কাছে জিজ্ঞেস করে যে মানে আপনারা এই বাসাটা নতুন উঠলেন, উনি এরকম ঘটনা। তো বলে আরে এই বাসায় ওঠার পর থেকে আমাদের যত সমস্যা শুরু হয়েছে, এই বাসায় আগে যার থেকে কিনছি তার বাড়ির মালিকের মেয়ে এখানে গলায় দড়ি দিয়ে মারা গেছিল এবং মানে এমনি দুনিয়ার সমস্যা হতো। এখন মানে তার ছেলেটা মারা গেল আর কি এখানে। আচ্ছা, এটাই ছিল রাসেল ভাই একটা কথা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমরা চাচ্ছিলাম আলিফের একটা ঘটনা শুনতে, এবং এবার হ্যাঁ, তো এখন আমরা সেই ঘটনাটা শুনবো। আমরা চলে যাই ঘটনায় এবং আলিফ নেক্সট স্টোরিটা বলছে। থ্যাংক ইউ রাসেল ভাই। আমার নেক্সট স্টোরিটা শেয়ার করবার পূর্বে আপনাদের একটু ডিস্টার্ব করব। আসলে স্টুডিওতে ঢোকার পরে মোবাইল ফোন তো চালানো যায় না। তো মার আজকে বার্থডে। একটু উইশ করে হ্যাপি বার্থডে আন্টি, আপনাকে অনেক অনেক জন্মদিন অনেক বার্থডে মা। আমি আসলে তখনই বলতাম, আমি ভুলে গেছিলাম। সরি রাসেল ভাই। নো প্রবলেম, নো প্রবলেম। আসলে অনেক অনেক শুভকামনা আপনার জন্য। নতুন বছর আপনার জন্য অনেক সুন্দর যাক। আশা করব যে ভালো যাবে প্রতিটা দিন। থ্যাংক ইউ রাসেল ভাই। তো যে ঘটনাটি শেয়ার করবো এটা একটি যমজ বোনের ঘটনা। অনেকদিন আগের ঘটনা রাসেল ভাই। আচ্ছা, ওনারা যখন ক্লাস 8-এ পড়তেন তখনকার ঘটনা। পরিবারে বাবা মা সহ 2 ভাই ছিলেন আর কি, তারা ক্যাডেটে পড়তেন। তারা ক্লাস 8-এ পড়তো তখন। 1983 সালের ঘটনা। বাবা TNT-তে চাকরি করতো। তো যখন করতো, অ্যাকচুয়ালি আমার নানাকেও তিনি ছিলেন, তার বাবা চেনেন আর কি। এতটাই মানে উনি ঘনিষ্ঠ ছিলেন। হ্যাঁ, মানে উনি এতটাই রিনাউন। আচ্ছা আচ্ছা, TNT। তো 83 সালের সেই ঘটনাতে চলে যাই। তো তারা তো কোয়ার্টার পায় গভর্নমেন্টের, সেই গভর্নমেন্টের কোয়ার্টার আবার 2 তলা। আচ্ছা, তো 3 তলা অর্ধেক ছাদ অর্ধেক ফ্ল্যাট আর কি। তাদেরকে সেখানে থাকতে দেয়। তো আসলে ভাই বলি, ইলেকট্রিসিটির একটু ঝামেলা ছিল ওই সময়। থাকতো মানে সারাদিন থাকতো কতবার সেটাই গোনা যেত আর কি। আচ্ছা, মোস্ট অফ দ্য টাইম থাকতো না।
তো তাদের দুইজনের লাইফে এরকম ঘটনা ঘটতে পারে এটা কখনো কল্পনা করতে পারে নাই। সেদিনের ঘটনায় চলে যাই। তো গরমকাল তো রাসেল ভাই, ইলেকট্রিসিটি ছিল না। তো লুবনা এবং স্বপ্নার যে দুজন আন্টির কথা বলছি, লুবনা যার কথা বলছি তিনি হচ্ছে স্বপ্না থেকে 25 সেকেন্ডের বড়। আচ্ছা। তো উনি বাইরে যান আর কি। তো আপনার ছাদের যে পোর্শনটা যেটা আছে সেখানে ইলেকট্রিসিটি নাই। তো অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টা সাড়ে 10টার দিকে ইলেকট্রিসিটি নাই। তো ওই সময় তার মা তাদেরকে খেতে ডাকছিল। তো মোটামুটি ইলেকট্রিসিটি না থাকবার কারণে অন্ধকারে খাবে আর ওই হারিকেনের আলোয় খাবে, সেজন্য তারা বলছে যে ইলেকট্রিসিটি আসলে খাবে। আচ্ছা। তো তারা ওই জায়গায় ওই যে পোর্শনটা ছাদ ছিল সেই জায়গায় যায়। তো উনি জাস্ট দাঁড়িয়েছিল, 5 থেকে 7 মিনিট হবে এমন সময় একটা চিৎকার আসে। এক চিৎকারে দৌড় দিয়ে যায় এবং এই চিৎকারটা স্বপ্নারা তখন তিনি বুঝে ফেলেন। এক দৌড়ে রুমে যান এবং দেখেন যে স্বপ্না পড়ে আছে মেঝেতে। তো ওনাকে উঠানোর পরে যখন জ্ঞান ফেরে তখন জানতে চায় যে আসলে কি ঘটেছিল, তোর সাথে তুই এরকম পড়েছিল কেন, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলি কেন। তখন তার ছোট বোন যে বলছে স্বপ্না, ছোট বোন বলতে কি 25 সেকেন্ডের ছোট, তো উনি বলতে লাগলেন যে আসলে আমি ইলেকট্রিসিটি যখন ছিল না তখন আমি ওয়াশরুমে ছিলাম, চুল আঁচড়াচ্ছিলাম আপনার আয়নার দিকে। তো হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরে আমি রুমের দিকে যাই। এইটা পরে একটু ভীতু সন্তুষ্ট আর কি, যে আমি রুমের দিকে যাই। এমন সময় হালকা আলোয় বুঝতে পারি কে যেন আমার টেবিলের পাশে দাঁড়িয়েছিল। আচ্ছা। আমার পড়ার টেবিলের পাশে। আমি আরো কাছে যাওয়ার পর দেখি যে পড়ার টেবিলের পাশে যে দাঁড়িয়েছে তার সাথে কোনো মাথা নাই এবং সব জোরে জোরে হাসছে, সাউন্ড পাচ্ছে কিন্তু উনি কে আমি জানি না। এরপরে তাকে ধরার এক প্রচেষ্টা চালায়। ধরার প্রচেষ্টা চালায় তিনি বাড়ি পুনে ওই রুমটা পুরো দৌড়ে গিয়ে বাইরে গিয়ে পড়ে যায় রুম থেকে বের হয়ে। তো এটা ছিল ঘটনা রাসেল ভাই। তো সাথে সাথে বাসায় বাবাকে জানানো হয়, ওনাদের বাসা বাবাকে জানানো হয়। তো যেহেতু রিসেন্টলি শিফটেড গভর্নমেন্ট করার, তো এখনই তো শিফট করা যাবে না। তার প্লাস মেয়ের এখন প্রেশার দিচ্ছে যে ওই মেয়েটা, ছোট মেয়েটা স্পেশালি, যে তো বড় মেয়েটা বলছে যে তুই তো ওই বুয়ার কাছ থেকে ভূতের গল্প শোনা, গ্রামের ভূতের গল্প শোনা, তাদের ভুল হতে পারে। তো হুজুর এসে তো হুজুরের কাজ করে যায়, পানি দিয়ে যায়, পানিটা ছেটাতে বলে বাসায়। তো হুজুর চলে যাওয়ার পরে খুব নর্মাল লাইফ, নর্মাল হয়ে যায়, সবকিছু নর্মাল হয়ে যায়। অ্যাবনর্মালিটিস আসলে রাসেল ভাই এটা হঠাৎ করেই হয়। আচ্ছা, হ্যাঁ, ট্রু। তো সবাই বলতে থাকে যে এটা তোর হ্যালুসিনেশন অথবা তোর খারাপ কিছু চিন্তা অথবা তোর মাথায় সামনে চলে আসে, সেটা থেকে ভাবনার কারণে হয়তো এরকম হচ্ছে। তুই এটা ফিল করতেছিস, যাকে এটা বাদ দে, এটা মাথা থেকে সরাই ফেল। মানে সবাই যেরকম ভাবে আর কি, প্রথম ব্যাপারটা উড়িয়ে দেওয়া, সাধারণ মানুষরা যেভাবে হ্যাঁ, আপনি হলেও তাই করতেন। সেটাই। তো রাসেল ভাই এখন কিছুদিন পর, তার 15 থেকে 20 দিন পরে প্রচন্ড বৃষ্টি পড়ছে হঠাৎ, পয়লা বৈশাখের পরে। তো মানে বৈশাখের কাল বৈশাখী ঝড়, চারিদিকে প্রচন্ড বৃষ্টি এবং শব্দ, স্পেশালি হচ্ছে দরজা জানালা বাজ পড়ার শব্দ, বাড়ি খাওয়ার শব্দ এবং চারিদিকে গাছের পাতা যে নড়ছে এটার শব্দ। মানে খুব খারাপ অবস্থা। খুব বেশি সময় না, রাত্রে 8:30 কি 9টা বাজে। তো ওনারা চাচ্ছিল যে ওই বৃষ্টির মধ্যে বাইরে যে ভিজবে। তো অভ্যাসটা ওরকমই আর কি, ছোট বাচ্চা মানুষ তো, এইটা পরে কত বড়, বেশি বড় না। তো দুইজনই একসাথে দরজা খুলবে আর কি। তো দরজা খুললেই তো ছাদ, দরজা খুলেই পাড়া দিতে যাবে, এমন সময় দেখে যে ছাদের মধ্যে অনেকগুলো কবর। রাসেল ভাই, একটা লোক কোনায় কবর খুঁড়ছে এরকম ছাদের মধ্যে কোদাল দিয়ে। মানে ওনাদের কথা হচ্ছে কি দেখলাম এটা, আসলে কোদাল দিয়ে মাটি খুঁড়ছে নাকি কবর খুঁড়ছে নাকি মানে কি বাড়ি দিচ্ছে কি। আমি হঠাৎ করে ছাদের মধ্যে এরকম একটা অবয়ব দেখতে পাই তারা। আচ্ছা। তো দৌড়ে তার বাবার কাছে যায়, বাবা মাকে দুইজনকেই ডেকে নিয়ে আসে, টেনে নিয়ে আসে, ওয়ান কাট অফ টেনে হেঁচড়ে নিয়ে আসে। আচ্ছা। দুইজনে। এবার কিন্তু রাসেল ভাই একজন দেখে নাই, দুইজন একসাথে দেখে। তো বাবা মা বলে কোথায় কি, কোথায়, আমি তো সবকিছু নর্মাল, কোনো কিছুই দেখতে পাচ্ছে না। এবং বাইরের থেকে ভিতর থেকে হারিকেনটাও নিয়ে পর্যন্ত এসছে যে আসলে ছাদটা তো অন্ধকার, ছাদের মধ্যে কিছু দেখা যায় নাকি, ভেতরে যায়, কিন্তু বৃষ্টি তো রাসেল ভাই যেতেও পারছে না। আচ্ছা। তো বাবা বলে যে ধুর এগুলি বাদ যেত, তোরা যে বাসায় রুমে যা ঘুমা। তো তাদের মধ্যে আবার যে মানে মনের মধ্যে জেগে উঠেছে কি দেখলাম আসলে, আবার যাই দেখি। তো এই ভীত অসন্তুষ্ট অবস্থা, ভয় পাওয়া অবস্থায় তারা এত সাহস করে, এতটুকু ভয় পেয়ে এত সাহস করে দরজাটা আবার ফাঁক করে দেখে যে কি হচ্ছে সেখানে। সে তারা দেখতে থাকে যে অনেকগুলা কবর একসাথে ছাদের মধ্যে, ওই অতটুক জায়গায়, ওই অতটুক পোর্শনে অনেকগুলো কবর এবং অনেকগুলো মানুষ হাঁটছে ওই কবরের পাশ দিয়ে। কেউ তসবিহ পড়ছে,
কেউ কাঁদছে, কেউ কথা বলছে দূরে দাঁড়িয়ে অনেকগুলা মানুষ একসাথে ছাদের মধ্যে দেখতে পায়। আচ্ছা। এবং যে লোকটা কবর খুঁজছিল সে তখনও স্টিল ওই জায়গায় ছিল। আচ্ছা। তো তারা ব্যাক করে এসে বাবাকে খুব জোর প্রেসার দেয় যে এই বাসাটা চেঞ্জ করতে হবে, আমরা এখানে থাকবো না। আচ্ছা। এরকম যদি হতে থাকে তাহলে আমাদের উপর এফেক্ট পড়বে, বেশ ভালো এফেক্ট পড়বে। তো বাবা বলে যে আমি তো রিসেন্টলি চেঞ্জ করে আসছি এই গভর্নমেন্ট কোয়ার্টারে, আমি যেতে পারবো না আসলে এখনই, তো একটা ব্যবস্থা করি। তো বলে যে না, তুমি যদি না যাও তাহলে আমরা অন্য জায়গায় থাকি, অন্য বাসায় থাকি। তো বাবা অনেক জোরাজুরি করে ওদেরকে রাখার ব্যবস্থা করে যে না কিছুদিন দেখি, সময়ও তো লাগে বাসা করতে। তো তার বাবা তাদেরকে প্রেসার দেয়। এর মধ্যে প্রায় 5 থেকে 7 দিন পর ওই ঘটনা, তাদের এক মামি মারা যায়। আচ্ছা। তো মামি মারা যায়, তো মামির কবর হয়েছে নানার বাড়িতে। তো নানার বাড়ি মানিকগঞ্জে। সেই নানার বাড়িতে কবর দেওয়ার পর ওই কবর যখন দিচ্ছিল, তারা আবার একদম ঘরের সাথেই যে বাড়ি তার সাথেই কবরস্থান, পারিবারিক গোরস্থান। খুব বেশি গোরস্থান না, 12 থেকে 14টা কবর আছে। আচ্ছা। তো তারা দূর থেকে দেখে যে কবরস্থ করছে, অনেক মানুষ তো ভিড়, তো তারা দূরে, কবরস্থানের ভেতরে তো মহিলাদের মেয়েদের অ্যালাউড না, ওরা দূরে ছিল আর কি মেয়ে দুটা। তো বাসায় আসে প্রায় 10 ওই মারা যাওয়ার সব কুলখানি টুলখানি শেষ করে বাসায় আসে যখন 13 দিন পর হঠাৎ করে আবারও তারা ছাদে যাবে, এমন সময় দরজা খুলে ছাদে পাড়া দিতেই দেখে যে ঠিক একই রকম যে কবরস্থানটা তারা পারিবারিক গোরস্থান দেখে এসছে নানার বাড়িতে, ঠিক একই রকম গোরস্থান ওই তাদের ছাদের উপরে, একই রকম সেই কয়টা কবর। এটা হতে পারে তাদের হ্যালুসিনেশন, হতে পারে তাদের রং ধারণা, হতে পারে তাদের ভুল ধারণা, কিন্তু দুজন একসাথেই দেখার কথা না। বলে একজন দেখবে যে আগে এফেক্টেড হয়েছিল, সে প্রথমে অজ্ঞান হয়ে গেছিল, সে দেখতে পারত, কিন্তু দুজন একসাথেই দেখে। এরপর থেকে একদম জোর করে তার বাসাটা চেঞ্জ করে ফেলে, এবং যে হুজুরটা এসেছিল সেও বলে যে এখানে একটা খারাপ নজর আছে, আপনারা বাসাটা চেঞ্জ করে ফেলে আপনাদের জন্য ভালো হবে। বাসাটা চেঞ্জ করে ফেলে, কিন্তু ওই এফেক্টটা অনেক দিন রয়ে যায় তাদের দুই বোনের মধ্যে। এতে তাদের পড়াশোনার দিকেও ভালো প্রেশার পড়ে, ভালো ইফেক্ট পড়ে। তো রাসেল ভাই, এটাই ঘটনা ছিল যে তারা প্রথমেই আমি আমার নাম ঠিকানাতে শুরু করছি ঘটনাটি। তো আমার নাম ফারদিন আহমেদ সাইদুল এবং আমার ঠিকানা হলো মুক্তাগাছা, ময়মনসিংহ মুক্তাগাছা আমার ঠিকানা। তো আর আজকে যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনা একটি সিকিউরিটি গার্ডকে কেন্দ্র করে। সো বুঝতেই পারছেন, মানে নাইট গার্ড হবে, নাইট গার্ডকে নিয়ে কেন্দ্র করে। এবং নাইট গার্ডের চাকরি কিন্তু আসলে যারা করেন তারা জানেন যে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো এরকম একটি অদ্ভুত ঘটনায় কিন্তু আমি শেয়ার করব। তো আমি এখন বর্তমানে ময়মনসিংহ থাকি না, আমি বর্তমানে এখন ঢাকায় শিফট হয়েছি। ঘটনাটা বেশি দিন আগের নয়, ঘটনা প্রায় 1.5-2 বছর আগের। তো আমি যেভাবে আমার সাথে ঘটনাটা ঘটেছিল, আমি ঠিক সেভাবেই ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনারা অবশ্যই সম্পূর্ণ শুনবেন। এবং আর আমার কাছে অনেকগুলো ঘটনা রয়েছে, যদি সময় পাই তাহলে আমি আসলে ঘটনাগুলো আপনাদেরকে পড়ে শোনাবো, কারণ আমার সঙ্গে অনেক ঘটনা ঘটেছে এবং আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলে কিন্তু অনেক ঘটনা ঘটেছে। আমার বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজন রয়েছে, তাদের সঙ্গে কিন্তু অনেক ঘটনা ঘটে গিয়েছে, এবং আমি যদি সময় পাই তাহলে কিন্তু আপনাদেরকে পড়ে শোনাবো। আর আপনারা যারা আমাদের ঘটনা শুনতে চান তারা কিন্তু অবশ্যই আমাদেরকে পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আমাদের ঘটনা বানানোর আগ্রহটা বেড়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাচ্ছি। তার আগে অবশ্যই বলে নিচ্ছি, যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তো আমরা কথা না বাড়িয়ে আমরা ঘটনায় চলে যাই। তো সাল 2020, তখন আমি অনার্স প্রথম বর্ষের ছাত্র। তো আমার দেখা গেল যে আমার পরিবারে একটি সমস্যা দেখা গিয়েছে, যেমন আমার দাদা যে রয়েছে তিনি আমাদের একমাত্র ইনকামের মাধ্যম ছিলেন, কারণ আমার বাবা ছিলেন অসুস্থ। তো যার কারণে আমি আসলে আমাদের পরিবারে হাল ধরার মতো একমাত্র আমার বাবাই ছিল, কিন্তু তিনি অসুস্থ থাকার কারণে কিন্তু তখন হঠাৎ করে আমাদের ইনকাম সোর্সটা বন্ধ হয়ে যায়। যার কারণে দেখা গেল যে আমাদের অর্থনৈতিক সংসার চালানোর যে একটা অর্থের প্রয়োজন সেটা কিন্তু আসলে আমরা যোগান দিতে পারছিলাম না। তো তখন আমি সিদ্ধান্ত নেই, আমি ছিলাম পরিবারের বড় ছেলে, যার কারণে কিন্তু আমাকে সেই সিদ্ধান্তটা নিতে হয়, এবং আমি তার জন্য আমাকে পরিবার থেকে একটা চাপ দেওয়া হয় যে তুই কিছু একটা কর, তোকে দিয়ে আসলে মানে তোর একটা ইনকাম ব্যবস্থা করতে হবে। যাই হোক, তখন আমি আমার নিজের কথা বাদ দিয়ে পরিবারের কথা চিন্তা করলাম, এবং আমি আমার পড়াশোনা মোটামুটি পর্যায়ে, আপনারা হয়তো জানেন যারা গ্রামে থাকেন
তাদের কিন্তু অনেকেই অনার্সে ভর্তি হয়ে কিন্তু ক্লাস করেন না। তো সেরকমভাবে আমি অনার্স না ডিগ্রি হবে, মানে ডিগ্রিতে ভর্তি হই। তো ডিগ্রিতে ভর্তি হয়ে কোনোরকম আর কি পড়াশোনা নামমাত্র চালিয়ে আমি একটা চাকরির খোঁজে সন্ধানে বের হই। কিন্তু কোনো চাকরি আমাকে তখন পাচ্ছিলাম না ঠিকমতো। কিন্তু আমাদের গ্রামটা মনে করেন যে একটু মানে নির্জন জায়গায় হওয়ায় সেখানে কিন্তু কেউ নাইট গার্ডের চাকরি নিতে চায় না। তবে সেখানে তারা সবাই আমাকে ভালো একটা বেতন অফার করছিল। যার কারণে আমি যেহেতু আমার টাকার অনেক সমস্যা, তখন সিদ্ধান্ত নিলাম যে আ আমার টাকার একটাই দরকার। আমার টাকা যদি দরকার তাহলে আমি এখানে চাকরিটা নিয়ে নিই। তো এই কথা আমি আমার পরিবারকে জানাই। তারাও কিন্তু আমাকে এই চাকরিটা নেওয়ার মানে এই চাকরিটা সম্পর্কে সম্মতি জানায়। তো আমি এর আগে শুনেছি যারা এই নাইট গার্ডের চাকরি করে তাদের নাকি কোনো না কোনো সমস্যা হয়ে থাকে। মানে রাত্রিবেলা যে নাইট গার্ডের চাকরি যারা করে তাদের কোনো না কোনো সমস্যার কারণে তারা কিন্তু চাকরিটা বাদ দিয়েছে। তো আমি অনেক ছোটকাল থেকে অনেক সাহসী ছিলাম। যার কারণে কিন্তু আমি চাকরিটা নিতে তৎক্ষণাৎ রাজি হয়ে যাই এবং আমি স্থির করি যত সমস্যা হোক না কেন আমি এই চাকরিটা করব। তো কিছুদিন আগে আমাদের এই নাইট গার্ডের চাকরি করে একজন, তার বয়স ছিল কম, যেমন তার বয়স ছিল আনুমানিক ৩৫ বছর। তো তার সাথে কিন্তু কিছু ভৌতিক ঘটনা ঘটে যায়, যার কারণে কিন্তু তিনি আর কি নাইট গার্ডের চাকরিটা ছেড়ে দেন। তো আমি প্রথমে এই বিষয়টা জানতাম না। তা আমি যখন নাইট গার্ডের চাকরি নেব তখন যারা আমাদের বাজারের কমিটি রয়েছে তারা কিন্তু আসলে এই বিষয়টি সম্পর্কে আমাকে জানায়। তো আমি যেহেতু আমার টাকার প্রয়োজন, তো আমি সবকিছু চিন্তা-মিন্তা বাদ দিয়ে আমি সিদ্ধান্ত নিই যে আমি যত কষ্ট করেই হোক, যত কষ্টই হোক বা যত ভয়ই থাক বা যত ধরনের সমস্যা হোক না কেন আমি এই চাকরিটা করব। কারণ তখন আমার আ বেতনও মোটামুটি ভালো দেওয়া হয়েছিল। যেমন আমি যদি সারারাত ডিউটি করি তাহলে আমাকে মোটামুটি আ আমাকে কা ২৫,০০০ প্লাস মানে বেতন দেওয়া হবে। তো আমি তার জন্য কিন্তু রাজি হয়ে যাই। তো ১ম দিন বলে রাখি, ১ম দিন আমি যখন আর কি আ নাইট গার্ডের চাকরি করলাম, নাইট গার্ডের আর কি পাহারা দিলাম, তখন দেখলাম যে না কোনো রকম তো সমস্যা নেই। ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন না কোনো সমস্যা দেখতে পেলাম না। আর আপনাদেরকে বলে নিই যখন আপনারা হয়তো জানেন যারা নাইট গার্ডের চাকরি করে তারা কিন্তু অবশ্যই ৪-৫ জন মিলে আর কি পাহারা দেয়। কিন্তু না, আমি যখন চাকরি করতাম তখন আমাদের বাজারে কিন্তু বা আমাদের এলাকায় কিন্তু আমি শুধুমাত্র একজনই আর কি পুরা বাজারটাকে পাহারা দিতাম। তো বুঝতেই পারছেন আমার কিরকম আর কি অ্যাক্টিভ থাকতে হয়েছিল, মানে কিরকম কর্মঠ থাকতে হয়েছে। মানে সারারাত আমি কথা বুঝতেও পারিনি। শুধু আমাকে ঘুরতে হয়েছে। তো আমি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বাজারে শুধুমাত্র ঘোরাফেরাই মানে দেখাশোনাই করেছি। তো আরেকটা কথা বলে নিই, আমাদের যে বাজারটা রয়েছে, তো আমাদের বাজারটা মানে বেশ নির্জন আর কি ধরতে গেলে। মানে এক সাইডে আর কি নির্জন, মানে একপাশে মানে নদীর এলাকা আর কি, নদীবর্তী এলাকা এবং নদীর পাশেই ছিল শ্মশান আর কি। আপনি হয়তো জানেন, আপনারা যারা হয়তো জানেন না শ্মশান, অনেকে জানেন অনেকে জানেন না। শ্মশান যেখানে আর কি মানুষকে পোড়ানো হয় এরকম একটি স্থান। তো সেই শ্মশান আর কি, পাশে ছিল শ্মশান। তো আমি অনেকে ছোটবেলায় শুনেছি যে এক শ্মশানে নাকি বিভিন্ন ধরনের খারাপ জিনিস ঘুরে বেড়ায়। তো আমি কখনো এগুলো বিশ্বাস দেইনি। তো এভাবে আমি যখন চাকরি করলাম ১ মাস, ২ মাস, ১৫ দিন এরকম চলতে লাগলো। আগে তেমন কোনো সমস্যা দেখা যায়নি। কিন্তু হঠাৎ করে একদিন আমার সাথে এরকম কিছু একটা ঘটে যায়, যা আমি দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তখন সময়টা ছিল আর কি বর্ষাকাল। বর্ষাকালে হয়তো জানেন যে অনেক পরিমাণে আর কি মানে অনেক পরিমাণে বৃষ্টি হয়। তো তখন বাজে প্রায় রাত ২টা ৩টা এরকম হবে, আমার সময়টা ঠিক মনে নেই। তো অনেক বৃষ্টি হচ্ছিল, সেই সাথে আপনার আ বিদ্যুৎ চমকাচ্ছিল। তো আপনারা হয়তো জানেন যে আ গ্রাম এলাকায় কিন্তু আর মানে বৃষ্টি নামলে বা ঝড় হলে কিন্তু সেখানে বিদ্যুৎ চলে যায়। তো বিদ্যুৎ যাওয়ার কারণে আমি কিন্তু তখন আর কি মানে কি বলবো আর, মানে আমার কাছে অন্যরকম লাগছিল। কেমন যেন একটা মানে মনের মধ্যে আ ভয় কাজ করছে। যেমন চারিদিকে নীরব, শুধুমাত্র পাখি যে ডাকাডাকি বা ব্যাঙের যে একটা ডাক সেরকম কিছু একটা ডাকতেছিল চারপাশ থেকে। তো আমি যখন মানে এক প্রান্তে যখন ওইদিকে যাচ্ছি, তখন আমার মনের মধ্যে একটা কাজ করলো যে এখন তো মানে এখন তো বৃষ্টির সময়, তাহলে তো এখন আমাকে ভালোভাবে পাহারা দিতে হবে। কারণ বৃষ্টির দিনে কিন্তু আসলে আপনারা জানেন যে বৃষ্টির দিনে আসলে চুরির যে ভয়টা সেটা কিন্তু বেড়ে যায়। যেমন বৃষ্টির দিনে কিন্তু আপনার মানে তালা ভাঙলেও কিন্তু আপনার সেখানে শব্দ হবে না। যার কারণে কিন্তু আমরা মনে করেন যে
আমি আর কি তখন আর বেশি মানে পাড়াই শুরু করে দিলাম এবং আমি এক কোণা থেকে আরেক কোণা ভালোভাবে করলাম। আমি যখন পাহারা দিচ্ছিলাম তখন হঠাৎ লক্ষ্য করলাম যে আমাদের যে এক দোকানের সাইডে এই দোকানটি ছিল আপনার শ্মশানের ঠিক পাশেই। তো সেখানে দোকানের পাশে কেমন জানি কে যেন একটা বসে আছে। আপনার মানে কি মানে শুধু বুঝতে পারছি না, শুধুমাত্র একটি মানে মানুষ বা মানে কিরকম একটা জানি মানে কি বলবো আর কি, আমি বলার ভাষা পাচ্ছি না। মানে আমার আমার সামনে যে একটা মানে কিছু একটা রয়েছে সেটা আমি অনুমান করতে পারছিলাম, কিন্তু আমার সামনে আসলে কি আছে এটা আমি আসলে আন্দাজ করতে পারছিলাম না। তো যাই হোক, আমি তখন মনের মধ্যে সাহস নিয়ে এগোতে লাগলাম। তো এগোতে এগোতে যখন দেখতে পেলাম, লাইট ধরলাম, তখন কিন্তু কিছু দেখতে পেলাম না। মানে আমার মনের মধ্যে অন্যরকম একটা ভয় লাগা, কি এখন তো দেখলাম হঠাৎ করে কই উধাও হয়ে গেল। তো যখনই আমি সেখান থেকে চলে আসলাম, আমার পেছন থেকে যেন ডাকতে লাগলো, কিরে কিরে এরকম মানে কি ডাকছে আমার নাম ধরে, ফারদিন, এ ফারদিন, কোথায় যাচ্ছিস তুই? তো এরকম কিছু একটা মনের মধ্যে ভয় কাজ করলো যে আমাকে এত রাত করে কে ডাকছে, কিছু দেখতে পেলাম না। তো আমি তখন আর কি মনের মধ্যে মানে একটা অন্যরকম ভয় কাজ করলো আমার। তখন নেই হয়তো আমার মনের হয়তো ভুল হতে পারে, এই কথা ভেবেই কিন্তু আমি সেখানে চলে আসি। তো এটা ছিল প্রথম দিন। তো পরের দিন যে ঘটনা, পরের দিনও অনেক বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাচ্ছিল। তো আমি তখনও সেদিকে মানে পরের আগের দিনের মতো সেই পরের দিনই কে যেন সেখানে আবারও কেমন যেন একটা শব্দ করছিল। আপনারা কি শব্দটা আমি আসলে বলে বোঝাতে পারবো না, কেমন যেন একটা শব্দ করছিল। যার কারণে আমি সেখানে যাই এবং যাওয়ার পর আমি যা দেখলাম, তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম এমন বড় একটা মানে কি কেমন জানি 4 হাত এরকম, মানে কিরকম যে দেখছি আমার নিজেরও মানে আহ, কি বলবো আর কি, নিজের ভালো কোনো ভাষা নেই। এরকম একটা জিনিস দেখে আমি মানে এমন মনের মধ্যে ফিল হয়, আমি সেখান থেকে মানে অজ্ঞান হয়ে যাই। তো যখন সকাল হয় তখন আমি দেখতে পাই যে বাড়ির দোকানের পাশে যে লোকগুলো আছে সবাই একত্রে আমাকে ওপর পানি ঢালছে এবং আমাকে ডাকছে, কিরে কি হয়েছে তোর, উঠছিস না কেন, রাতে তোর কি তোর সাথে কি হয়েছিল? তো সবাই আমাকে এরকম বলে ডাকাডাকি করছিল। পরে আমি তাদেরকে আমি তখন শোনা গেলো যে আমি নাকি এই অবস্থায় পড়ে রয়েছি রাতে থেকে। আমাকে সকালবেলা যে দোকান খুলতে এসে দেখা যায় যে আমি এখানে পড়ে রয়েছি। তো তারা আমাকে জানায় যে আসলে আমার রাতে কী ঘটনা ঘটেছিল। তো এই ঘটনাটি আমি যে আমার রাতের সাথে ঘটে যাওয়া রাতে যে ঘটনাটি ঘটেছিল এই ঘটনাটা আমি আমার পুরা সবাইকে শেয়ার করলাম এবং তারা আমাকে বলে যে যে কোনো হুজুর রয়েছে, এলাকার যে হুজুর বা কবিরাজ রয়েছে, ভালো কবিরাজ, তাদের সঙ্গে কথাবার্তা বলে ভালো কিছু একটা করার জন্য। তো এই ছিল আমার ঘটনা। আশা করি আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।